আমার স্ক্রিন কি ফ্রিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, পুরোপুরি ভালো নাই, বাট ভালো আর খারাপের মধ্যে মধ্যে আছি। আমার হঠাৎ হঠাৎ করে গলার আওয়াজ চলে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অলরেডি লাস্ট ক্লাসে আপনাদের যে কারণে আমি ক্লাস নিতে পারি নাই, আমি জাস্ট 2টা থেকে 4টা একটা ক্লাস দিলাম, তারপর দেখে আর আওয়াজ নেই। টোটালি আওয়াজ, মানে টোটালি আউট, ভেঙে গেছে একদমই গলা। তারপরে এই গরম পানি করলাম, গার্গল করলাম, তারপর একটু আবার ডাক্তার দেখালাম। তো বললো যে আমার এই ঠান্ডার সমস্যার কারণে হয়তো বা এখন এই ধরনের প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে। তো সব মিলে আছি আলহামদুলিল্লাহ, যতটুকু মোটামুটি ভালো থাকা যায়। তো স্যার আপনার আজকে ভাগ্য ভালো স্যার, যে আমার ছোট ভাইয়ের মতো হয়নি, ওর কণ্ঠ মেয়েদের মতো হয়ে গেছে ঠান্ডা লেগে। ইন্নালিল্লাহ। আমি ওকে বলি যে তুমি কথা বলো না, আমরা কনফিউজ হয়ে যে তুমি আমাদের ভাই না বোন। হি আল্লাহ, এ তো আপনি বিশেষ, মানে বিশাল ভয় ঢুকাই দিলেন। তার সেম ঘটনাই হচ্ছে বাসায়। মাই গডনেস। না, এটা তো আসলেই মানে ভয়াবহ অবস্থা তো। হ্যাঁ, ঠান্ডাতে এই অবস্থা হচ্ছে, ভাইরাল ফিভার এই প্রবলেমটা হচ্ছে। এই যে এখন দিলেন একটা ভয় ঢুকে, এখন ক্লাসে আমার কথা বলতে গিয়ে ভয় লাগতেছে। স্যার আপনার বয়সটা আসলে কেমন জানি হয়ে যাচ্ছে স্যার। তাই না? বাট ওই রকম না, ওই রকম না। কেমন যেন হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, এটাই বলে। ওকে। আচ্ছা, ওকে। সো হচ্ছে গিয়ে আজকে মোটামুটি হচ্ছে আমরা আমাদের মানে এক্সট্রা যে ক্লাসটা ছিল, দ্যাট মিনস আপনারা যেটা চেয়েছিলেন ফেসবুকের একটা এক্সট্রা ক্লাস, ওইটা আজকে আমরা করব। এন্ড বৃহস্পতিবার দিন আমরা হচ্ছে আপওয়ার্কের ক্লাস করব। হ্যাঁ, সো বৃহস্পতিবার দিন আপনাদের, আমি আবারও বলে দিচ্ছি, বৃহস্পতিবার দিন আপনারা, আপনাদের 2টা টাস্ক থাকবে। একটা হচ্ছে আপনার একটা এক্সট্রা ইমেল, ইমেল না হয় আমি ম্যানেজ করে দিলাম, ওইটা কোনো প্রবলেম নাই, বাট আপনার যদি কোনো এক্সট্রা ফোন নাম্বার থাকে, যে ফোন নাম্বারটা আপনি ভবিষ্যতে কখনো ব্যবহার করবেন না বা ইউজুয়ালি খুব একটা করেন না, এডিশনালি স্পেয়ার নাম্বার হিসেবে রেখে দিয়েছেন, এই ধরনের ক্ষেত্রে এই নাম্বারটা আপনারা নিয়ে আসবেন, যে কোনো একজন আনলেই হবে। ওকে, সো বৃহস্পতিবার দিন এই কাজটা আমাদের একটু করতে হবে, কারণ যেহেতু মার্কেট প্লেসের ক্লাস। আমরা আর 5টা মিনিট ওয়েট করব। 5টা মিনিট ওয়েট করার পর আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। যেহেতু এটা আপনাদের রিকোয়েস্টেড ক্লাস, সো আমি চাচ্ছি সবাই আসলে শুরু করতে। সো আমরা আর 5টা মিনিট ওয়েট করি। হ্যাঁ, যেহেতু 6টার সময় এখন সন্ধ্যা হতো। স্যার একটা কথা ছিল। হ্যাঁ স্যার, বলেন। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে যে আমাদের যে তহিদুল ভাই একটা ক্লাস রিকোয়েস্ট করেছিল ওয়েবসাইটের A to Z যে ক্লাসটা, হ্যাঁ ওই ক্লাসটা না খুব ক্লিয়ার না, আমাদের 3টা ভিডিও একটু মানে ওই দিন মনে হয় যে মানে পেইড প্রোম এটা চলে গিয়েছিল আমাদের জুমের ওটা কি, আইডিটা। ওটা কি আপনারা কোয়ালিটি কি জানিয়েছেন? ওটা তো তহিদুল ভাই লিখে দিয়েছিল যে অ্যাটেনশন না টু না না কোয়ালিটি, কিন্তু না না রেসপন্স না, এভাবে করেনি। না, এভাবে না, এভাবে না। আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম, মানে লাস্ট যেদিন আপনাদের সাথে কথা বলেছিলাম, যে জাস্ট একটা ফোন দিবেন ওনাদেরকে, ফোন দিয়ে আপনারা টোটালি বলবেন আপনাদের এডিশনালি কি কি ক্লাস লাগবে। ওকে, তাহলে হচ্ছে ওটা ওনারা এটা কি সবার ব্যবস্থা করে দেবে। মেজরিটি বলতে হবে ফোন দিয়ে, নাকি একজন বললেই জাস্ট হবে? যে কোনো একজন, যে কোনো একজন বলবেন যে আপনি সবার পক্ষ হয়ে বলছেন আপনাদের এই এই ক্লাসগুলো লাগবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো? এই ভালো খারাপের মধ্যে আছি ভাইয়া। ভাইয়া আমাদের ওই ইনস্টাগ্রাম ক্লাসটা কি আপলোড করে দিয়েছেন? আপলোড হয়নি, না হলে আজকে রাতের মধ্যে আমি করে দিচ্ছি, আমাকে একটু থ্যাংক ইউ, জাস্ট থ্যাংক কনফার্ম করি। হয় নাই না? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, জি আমি না। তাহলে আজকে রাতের মধ্যে করে দিচ্ছি। আপু আমাদের হয়ে হ্যাঁ আপনি না হয় একটু মানে আমি কলেজের সাথে একটু কথা বলেন হ্যাঁ, আমার আর সাথে। সবারই তো আপু সমস্যা, আমাদের রাইট? এই জন্য জি সমস্যাটা আপু, না? ফেসবুক নিয়ে কথা বললেন আপু একটু, হ্যাঁ। না, ফেসবুকেরটা আজকে আজকে করে দিচ্ছি আমি। থ্যাংক ফেসবুকেরটা ইউ, আজকে থ্যাংক ইউ। আজকে করে দিচ্ছি, কারণ হচ্ছে হয়তোবা আপনারাই হচ্ছে আমার লাস্ট ব্যাচ, কারণ আমি হচ্ছে গিয়ে অফিসিয়ালি রিজাইন করেছিলাম আর কি। সো আপনারাই হয়তো আমার লাস্ট ব্যাচ। সো ফেসবুকের পার্টটা আর হচ্ছে নেক্সট ক্লাসে যে মার্কেট প্লেসের, ওটা আমি শেষ করে দিয়ে যাচ্ছি। আর ওয়েবসাইটেরটা কোয়ালিটিকে বললে ওনারা হচ্ছে গিয়ে বাকি সবকিছু ম্যানেজ করে দেবে। স্যার আপনি নিয়ে গেলে বেটার হতো না? আপনি তো খুব সুন্দর করে মানে চেঞ্জ হলে না খুবই লাগে একজনের সাথে আর কি, মানে আসলে এটা খুব ক্লিয়ার হয়ে গেলে না খুব হয়। আবার একজন আসবে, স্যার উনাকে বুঝাতে পারবো কি মানে সমস্যাটা এটা হয়ে যাবে আবার। সমস্যা নেই, সমস্যা নেই। ওইটা নিলে হচ্ছে কি একদম সিনিয়রদের মধ্যে থেকে কেউ একজন নিবে। ভাইয়া ঠিক আছে। আপনার রিজাইন গ্রামের দিয়ে বাড়ি কোথায় কোথায়? যাচ্ছেন? নতুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। আপনি রিজাইন দিয়ে কি নতুন কোনো আপনার গ্রামের বাড়ি আইটি কোথায়? খুলছেন না? না, আইটি খুলি নাই।
আমার হচ্ছে গিয়ে ফ্যামিলি বিজনেসের জন্য হচ্ছে আর কি এখন একটু টাইম দেওয়া লাগবে ওকে। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, আপনি যে হ্যাঁ, হ্যাঁ। প্রিভিয়াস যে ব্যাচের ক্লাসগুলো নিয়েছেন হুম, হুম। আমরা কি ওইগুলোর ভিডিওর কোনো লিংক বা কিছু পেতে পারি? আপনার ও ক্লাসগুলো অনেক ক্লিয়ার আমাদের জন্য, আমি হ্যাঁ, অ্যাটলিস্ট অনেক অনেক কিছু ইনফরমেশন জি গুলো জি খুব জি ক্লিয়ার ডিরেক্ট সেইভাবে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাদের আসলে ওই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট। ক্লাসটা আমরা কোনো ক্লিয়ার না, সমস্যা একেবারেই নেই। ক্লিয়ার না। আবার ডোমেইনটা কিভাবে কিনেছে, কোন হোস্ট থেকে কিনছে, ওগুলা মানে খুব একটু কনফিউশন ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাট হচ্ছে যেহেতু ওই যে বললাম যে আমি যেহেতু রিজাইন করেছি, সো এখন আমার ক্লাসগুলো কিন্তু সিআইটি প্রপার্টি। হ্যাঁ, সো ওগুলা হচ্ছে এখন আমি ডিরেক্টলি দিতে পারবো না, আপনার একটু কোয়ালিটিকে জানালে ওনারা হয়তো বা এটার ব্যবস্থা করে দিবেন, সমস্যা নেই। ভাইয়া। আর আপনার ঠিকানাটা, গ্রামের বাড়ি কোথায় আর ঢাকা কোথায় আমার থাকেন? আচ্ছা, ঢাকায় হচ্ছে আমি থাকি হচ্ছে ইস্টার্ন হাউজিং 2য় পল্লবী, আর গ্রামের বাড়ি হচ্ছে আমার চাঁদপুর। চাঁদপুর? জি। চাঁদপুর হরিণাঘাট চাঁদপুর, এই চাঁদপুর? না না, মতলব চাঁদপুর। ও আচ্ছা আচ্ছা। যদিও আমি খুবই কম চিনি আমার গ্রামের ইস্টার্ন হাউজিং এলাকাগুলোতে। কি মিরপুর ইস্টার্ন হাউজিং? মিরপুর ইস্টার্ন হাউজিং, রাইট। আপনি তাইদুল কি ভাই যে এখানে সব ফ্রি থাকবেন? আপনার সাথে কি কোনো যোগাযোগ করা যাবে, বা যদি সমস্যা প্রবলেমে সমস্যা পড়ি নেই, যোগাযোগ করলে আমি যেতে পারবো? জাস্ট আমাকে একটা নক দিয়ে তারপর যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই। আপনাকে অনেকদিন আগে ফেসবুকে রিকোয়েস্ট দিয়ে রাখছি স্যার, আপনি মেয়েদের মতো ঝুলায় রাখছেন আমাকে। ইয়া আল্লাহ, কি বলেন, আমি তো তাহলে মেয়েরা দেখিনি। এভাবে ঝুলায় রাখে নাই স্যার, আমি লক্ষ্য করি নাই স্যার, কি নামে দিয়েছেন আমাকে একটু বলেন, আমি এখনই আগে আমিরুজ্জামান অ্যাক্সেস আবু। আচ্ছা আমি আচ্ছা এখনই ভাইয়ারা, আর কোনো ক্লাস আমাদের দরকার আছে এই ওয়েবসাইটটা ছাড়া? রোশনি আপু, আমার মনে হয় আরেকটা ক্লাস হচ্ছে, হ্যালো আমার মাইশা মনে হয় আপু। আর কি, যে গিগ গুলা নিয়ে, বিভিন্ন আইটেম নিয়ে গিগ গুলা নিয়ে একটা আসলে জি, জি। ক্লাস হওয়া দরকার। আচ্ছা, গিগেরটা বলবো তাহলে, আর বলবো হচ্ছে ওয়েবসাইটটা বলবেন। আপু জি। ওয়েবসাইট ডোমেনটা? অন পেজ অফ হ্যাঁ পেজ ওইটা দুইটাই পুরো কিন্তু ওয়েবসাইটটা নিয়েই বলবেন, ডোমেইন হোস্টিং আপু Right. অন পেজ অফ পেজ দুইটাই বলবেন মাইশা আপু। আচ্ছা আপনারা সবচেয়ে বেটার হয় কি, এটা হচ্ছে সবাই একটু একসাথে বসেন। হ্যাঁ, বসলে তারপর আচ্ছা, হচ্ছে আজকে গিয়ে তাহলে আমরা ওটা অনুযায়ী গ্রুপে একটু কথা হ্যাঁ বলবো না হ্যাঁ এটা নিয়ে। ওইটা নিয়ে হচ্ছে আপনারা শুরু করেন, দেন হচ্ছে একটু লিস্টটা করে তারপর হচ্ছে গিয়ে আপনারা ইয়ে করে দেন। কিন্তু স্যার আবারও হতাশায় ভুগতেছি যে আপনি চলে গেলে তো কেন? আবার তো কে বুঝাবে, আবার কে আসবে? কে আসবে, তা আদৌ কি বুঝতে পারবো কিনা আবার বলতে আরে কোনো লাভ না নেই। না না, দেখেন এটা হচ্ছে আপনাদের একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে এদিক থেকে অলরেডি কিন্তু ওগুলোর ক্লাস হয়ে গিয়েছে। যেহেতু ক্লাস হয়ে গিয়েছে আমি ধরে নিচ্ছি আপনারা খুব মানে অস্পষ্টভাবে বুঝেছেন, কিংবা হচ্ছে গিয়ে আমি ধরে নিচ্ছি একদম বুঝিনি নাই, বাট কিছুটা তো মাথায় আছে। তো এবার বাকিটা যখন ওনারা বুঝাবেন আই হোপ ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। এবং সিনিয়র যেহেতু অলরেডি আপনাদের ক্লাস মানে ব্যাচ শেষের দিকে, সো সিনিয়রদের মধ্যে কাউকে দেওয়া হবে, সো ইনশাল্লাহ প্রবলেম হবে না। স্যার, আপনাকে আমি এ টু thank you জেড বলবো, ভাইয়ারা, স্যার। এ টু জেড আপুরা ভাইয়ারা, এ টু জেড এর মধ্যেই তো মানে এটা আছে না, ওই যে www হোস্ট থেকে যেটা ডোমেইনটা কিনতে হয় কিভাবে, ওই ভিডিওতে তো আছে। নেমচিপ থেকে অনেকগুলা দেখাইছে তো, একটার থেকে খালি পরে লাস্টে কিনতে পারছিল ম্যাম, সবগুলা থেকে তো আর কিনতে পারেনি, তো ওইটা নিয়ে আরো কনফিউশন ছিল। আর ওই সময়টা তো বোধহয় কিনা আমার ওই বলতে ডোমেইন ডোমিন আপনার আইডি কেনা এটা ছিল। থেকে এটা লাইভ ডোমিন কেনা ফ্রি লাইভ সাপোর্ট দেয় আর কি, এগুলা আপনার কিনা হয়নি। এখানে ম্যাম তবে যেগুলো দেয় সবচেয়ে কিনে বেস্ট হচ্ছে আপনারা যদি ডোমেন কিনতে চান, নেম চিপের উপর কোনোটাই নাই। এটার মেইন রিজন হচ্ছে একটাই, কারণ নেম চিপ থেকে হচ্ছে গিয়ে আপনার ওই যে আপনি লাইভ একটা সাপোর্ট পাবেন এবং সেটা 24/7 পাবেন। ওই আপনি যে এরপর ম্যাম বলছিল স্যার যে হচ্ছে প্র্যাকটিস করার জন্য আমাদেরকে একটা জাস্ট মানে কেনার জন্য আচ্ছা না, যে আচ্ছা মানে করতে প্র্যাকটিসের জন্য, পারবো আচ্ছা প্রো প্র্যাকটিসের ফ্রি জন্য, হোস্ট, রাইট? প্রো ফ্রি প্রো হোস্ট ফ্রি ওটা হোস্ট তো অনেকগুলো Pro free দেখাইছিল স্যার, প্রো ফ্রি হোস্ট, তারপর 000 ওয়েব, কি জানি আরেকটা জানি কি জানি নাম আছে, তো সবার সবটা সাপোর্ট করে নেই, কারো প্রো ওটার ফ্রি। হ্যাঁ ওগুলো একটু সমস্যা করে, কারণ কি ওই যে ডোমেনটা যখন আপনি ক্রিয়েট করবেন দেখবেন এরপর সারাক্ষণ লোডিং হতে থাকে, অনেকক্ষণ লোডিং হতে থাকে, লোডিং হতে পরে গিয়ে হচ্ছে কি ওটা কাজ করে, মানে বেসিক্যালি ওগুলো ফ্রি সবারই কম বেশি এটাতে অনেক সমস্যা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ফ্রি ভার্সন, তো এই কারণে হচ্ছে ওগুলা এই ধরনের সমস্যাগুলো হয় আর কি। তারপর আরেকটা সমস্যা যে ওয়েবসাইট নেমটিপ থেকে ডোমিন কিনলাম আর ব্লু হোস্ট থেকে হোস্টিং কিনলাম, এই দুইটা ম্যাচ করব কিভাবে? এইটা একটা আচ্ছা সমস্যা। এইটা আমরা ইউজুয়ালি সাধারণত বলে থাকি যে একটা সাইট থেকে সবটুকু কিনতে, লাইক আপনি ডোমেনটা যখন কিনতেছেন তখন দেখেন ডোমেন, হোস্টিং, এসএসএল এগুলো কিন্তু সব কিন্তু ওরাই অফার করতেছে। সো পার্সোনালি আমাকে বলেন বা শুভ ভাই, নাইম ভাই বা আশরাফি ভাই, আমরা সবসময় প্রেফার করি হচ্ছে নেমচিপ থেকে একবার পুরোটা কিনে ফেলতে, তাহলে হয় কি যে আমরা সব কোয়ার্টারই সাপোর্ট পেয়েছি ইনস্ট্যান্ট ওদের থেকে আর কি। ভাইয়া, এটা হচ্ছে আমরা মার্কেটপ্লেসে আমি আপনার ওই গুগল সাইট দিয়ে ফ্রি ভাবে মার্কেটিং করে আমার $50 হয়েছে। হ্যাঁ, আচ্ছা তো
তো এই ক্ষেত্রে আমার যারা উপরে আছে ওরা বলে যে আপনি গুগল সাইটে মার্কেটিং না করে একবারে আপনি ডোমেইন হোস্টিং কিনে ভালোভাবে ওয়েবসাইট সাজান। তা হ্যাঁ, আসলে হ্যাঁ। আমরা ওই ওয়েবসাইট নিয়ে একটু হতাশ হয়ে আছি। এখন আচ্ছা, একটা সমস্যা ডেভেলপার দিয়ে তৈরি করতে গেলে তো অনেক খরচ, না, না, নিজেরা যখন স্বাভাবিক। টুকটাক জানি একটু হুম, ভালো হুম। মতন দেখাই দিলে সবাই হয়তো কিছু করতে সমস্যা নেই, পারবে। পারবো, সমস্যা চেষ্টা নেই। করলে পারবো। জি আমি সমস্যা যেরকম নেই। ডোমিন হোস্টিং কিনছি, কিন্তু হোস্টিংটা কিনছি আমি আনলিমিটেড ব্লু হোস্টের। তো মানে অনেকগুলো ওয়েবসাইট ওখানে করতে পারবো, কিন্তু এই জিনিসগুলো করব কিভাবে এটা তো বুঝতেছি না। আচ্ছা, সমস্যা নেই, ওটা নিয়ে হচ্ছে গিয়ে অনেক বড় একটা ডিসকাশন হয় আর কি, মানে ক্লাসটায়। সো ওই ক্লাসটা আপনারা একটু কাইন্ডলি, আমি আবারও বলছি, আপনারা একটু কোয়ালিটি টিমের সাথে কথা বলে আপনারা অ্যারেঞ্জ করে নিন, এবং ডেফিনেটলি একটা দুইটা ক্লাস দিতে তো কোনো সমস্যাই হবে না আমাদেরতে। সো যিনি আছেন বা যারা থাকবেন তারা অবভিয়াসলি আপনাদেরকে হচ্ছে গিয়ে ক্লাসটা অফার করে দিবেন। ওকে, আচ্ছা। স্যার আমি সমস্যা তো অনেক, এতগুলো সমস্যার সমাধান কি এখন আসলে আমরা পাবো? কিছু সমস্যা আপনাদের নিজেদের বসে সলভ করে ফেলতে হবে, যেগুলো নিজেদের মধ্যে সলভ করা যায় ওগুলো খামাখা হচ্ছে আপনি ক্লাস নেওয়ার কোনো দরকার নেই। বাট যেগুলো হচ্ছে একান্তই ক্লাস লাগে, লাইক এই যে বললেন যে ওয়েবসাইট সেট আপ করা, ওয়েবসাইটের কন্টেন্টের বিষয়গুলো, কোথা থেকে ওয়েবসাইট কিনবো, এগুলো টুকটাক ইনফরমেশন, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো এগুলো আপনারা একটা ক্লাস এডিশনাল নিতেই পারেন। আবার মনে করেন যে ওয়েবসাইট অডিট, এটা খুবই সহজ, এটা আপনারা নিজেরা সলভ করে ফেলতে পারবেন। হ্যাঁ। আবার মনে করেন হচ্ছে গিয়ে এসইও সেটআপ গাইডলাইন, এইটা আবার যদি মনে করেন যে একটা ক্লাস লাগে, তো এটা নিয়ে কথা বলতে পারেন। বেটার হচ্ছে যেগুলো আপনারা নিজেরা সলভ করতে পারবেন সেটা হচ্ছে আপনারা সলভ করে ফেলেন, আর যেটাতে আপনার একাধিক ক্লাস লাগবে সেটা হচ্ছে গিয়ে নিয়ে নেন। বুঝতে পেরেছি। স্যার তো এক্সাম ভাইয়া কি আপনি I নিয়ে hope যাবেন না? এক্সামটা পর্যন্ত ম্যাম হয়তো বা আমি টাইম পাবো না, কারণ আমার একটু ইমার্জেন্সি লিভে যাওয়া লাগতেছে আর কি। এবং আমি, যদিও নিয়ম হচ্ছে 2 মাস আগে এটা ইয়ে করার, বাট হঠাৎ করে ফ্যামিলি ডিসিশন আসার কারণে আমাকে একদম 10-15 দিনের মাথায় লিভে যাওয়া লাগতেছে। সো আমার এখন প্রবাবলি ভাইয়া হচ্ছে ঢাকায় গেলে যোগাযোগ করলে একটু দেখা বলে দিয়েন। অবভিয়াসলি, ডেফিনেটলি, কেন না। মানে আহ, আমি খুব হতাশ হয়ে আছি, মানে বিশেষ করে। না, আপনার হতাশ হওয়ার কোনো কারণে, আপনি একটা দিন ঢাকায় আসেন, বসেন, কথা বলেন, দেখবেন যে ইনশাল্লাহ কোনো কিছুই না। জাস্ট আপনারা এতদিন যা শিখে আসছেন, আপনাদের যে যে রিভিউ ক্লাসগুলো লাগবে সেগুলো ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। এরপর আপনাদের দরকার ওই জিনিসগুলোকে একটু অ্যারেঞ্জ করে সাজিয়ে কাজ করা, আর কিছু না। লাইক হচ্ছে আপনারা যখন ইউটিউব শিখছেন, আপনি কিন্তু এখন চাইলে ইউটিউব নিয়ে কাজ করতে পারেন। জি, জি, ফেসবুক, স্যার। আপনাদের এই যে আজকের ক্লাসটাতে আমি টোটাল একটা সলিউশন দেখাই দিব আপনাদের, যে একটা কাজ অবশ্যই পাওয়ার পর খুব কিভাবে ভালো করবেন। করে। জি জি হ্যাঁ, জি জি। ইনশাল্লাহ। সো ওটার পর হচ্ছে তারপর আপনারা মোটামুটি ফেসবুকে একটা ভালো সলিউশন আশা করি দিতে পারবেন আপনারা। সো ইভেন আজকে আমি আপনাদেরকে সেলস এর একটা ক্যাম্পেইন দেখাবো, যদিও এটার ভিডিও আপনি অ্যাভেলেবেল পাবেন ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলে। তারপর আমি দেখিয়ে দিব সেলস ক্যাম্পেইনটা আপনি কিভাবে করবেন বা কি লিখবেন, এই বিষয়গুলো। সো এরপর আশা করতেছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ফেসবুক নিয়ে। এরপর ফাইনালি যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আপনাদের থাকে হচ্ছে লিঙ্কডইন তো করানো শেষই হয়ে গেছে, আর থাকে হচ্ছে এসইওর জিনিসগুলো। এসইও গুলো একটু জাস্ট একবার ওনাদের থেকে রিভিউ নিয়ে নিলেন, আর কোনো সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে। সো মানে একদম কোনো প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট হচ্ছে জিনিসগুলা একবার যখন আবার রিপিট হবে, রিপিট হওয়ার পর এবার আপনারা নিজেরা বসে একটু গুছায় ফেলান, গুছায় ফেললে দেখবেন সবকটা জিনিস ইজি। লাইক এসইও পুরো প্রসেসটা একবার বুঝে ফেলেন। একটা আপনাকে যখন হচ্ছে গিয়ে ওয়েবসাইট দিচ্ছে, মানে ক্লায়েন্টের কাজের জন্য আপনি যখন একটা ওয়েবসাইট পাচ্ছেন, সবার আগে আপনি কি করবেন? সবার আগে হচ্ছে আপনি ওয়েবসাইটটা অডিট করলেন, ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করলেন, ওনাকে আপনি একটা প্রপোজাল পাঠালেন, প্রপোজাল অনুযায়ী যদি আপনার সাথে কাজ করতে রাজি থাকে, এরপর হচ্ছে ওর এসইও সেটআপ করা শুরু করলেন। এবং এটাতে আপনি মিনিমাম ওর থেকে সময় নেবেন 6 থেকে 7 মাস। 6-7 মাস হয়ে গেল। এরপর যদি ও আপনার কাজের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে দেখবেন ও আপনাকে এসইও ম্যানেজার হিসেবে কন্টিনিউয়াসলি রেখে দিয়েছে। এবং প্রতিদিন কিওয়ার্ড গুলো একটু চেক করা, প্রতি উইকে চেক, বাস, তাহলে আর একটা কোনো সমস্যা নেই। হোমওয়ার্কের ওই যে সাবমিট করতে বলছিল তৃষা ম্যাম ফার্স্টের দিকে এসে, যে ওই যে প্রোফাইল যেগুলো আর কি, যে হোমওয়ার্ক গুলো সাবমিট করতে বলছিল, ওটা সাবমিট না করলে কি দিবে না, সার্টিফিকেট দিবে না? এইটা যদিও ম্যাম আপনাদেরকে বলছে, তারপর একটু বলে রাখি, ক্রিয়েটিভিটির নিয়ম অনুযায়ী কিন্তু এই আপনার গ্রুপ ওয়ার্ক যদি সবগুলো সাবমিট না করেন, একটু ঝামেলায় পড়ে যাবেন। সো যেগুলো যেগুলো আপনাদের বাকি আছে এইচডব্লিউ গুলো, এক্সামের আগে একটু আপনারা সাবমিট করে ফেলেন। স্যার বাঙ্গা পা নিয়ে বসে আছি বাসায়, আমি কিছুই করতে পারতেছি ইন্নানিল্লাহ, না। ইন্নানিল্লাহ, সমস্যা নাই। তাহলে হচ্ছে একটা কাজ করবেন, জাস্ট কোয়ালিটি টিম বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখবেন। ফারজানা আপুর ইমেল আইডিটা আছে না সবার কাছে? না স্যার, একটু কি দিয়ে আচ্ছা দিবেন, আমার কাছে আচ্ছা, নেই। আমি লিখে দিব না।
মানে হচ্ছে আপনার অবস্থাটা বলে আপনি হচ্ছে একটু জাস্ট লিখে দিন, ফারজান আপুকে একটু সেন্ড করে দেন, যে এই কারণে হচ্ছে আপনি লং টাইম স্যার আমাদের এক্সামটা কবে? এক্সামটা হচ্ছে গিয়ে এই বৃহস্পতিবার যদি ক্লাস শেষ হয়, তারপর হচ্ছে হয় এক্সামটা আগে হবে অথবা ব্যাকআপ ক্লাসগুলো আগে হবে, দেন এক্সাম। আপনারা মিনিমাম 1 সপ্তাহের মতো সময় পাবেন আর কি এক্সাম। আচ্ছা, আমি আপনাদের থেকে আর 2টা মিনিট একটু টাইম নিব, জাস্ট আমি একটু ফোন কলটা অ্যাটেন্ড করি, 2টা মিনিট পর আমরা একবারে শুরু করে ফেলতেছি। সো মিনওয়াইল আপনারা একটু প্রিপেয়ার হয়ে যান, হ্যাঁ, জাস্ট 2টা মিনিট। শিওর স্যার। আপু তাহলে আমরা হচ্ছে গ্রুপে কথা বলি এই ক্লাসের পরে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের ব্যাপারটা নিয়ে কি কি করা লাগবে, কারণ ক্লাস করলাম পারলাম না কোনো কিছু করতে, তাহলে তো লাভ হলো না। এক্স্যাক্টলি। ঠিক আছে, আমরা গ্রুপে ডিসকাস, সবাই বলুক কার কোন ক্লাস দরকার, সবাই একটা ডিসকাশন করে আমরা ওটা ডিসাইড করি। এক্স্যাক্টলি। তৃষা ম্যাম যে এটা দিছে নেট সাবমিট প্রজেক্ট পোর্টফোলিও এসইও অপশনে 5 নম্বর ওয়ান পেজ এসইও স্ক্রিনশট নিডেড ইউজড এসইও গ্রিন, এই অপশনটা কি? আমি তো কোথাও পাচ্ছি না এই অপশনটা। মানে ম্যাম যেটা দেখাচ্ছিল সেখানে ওটা কি তো ভাইয়া, ওটা তো হচ্ছে যে ইসের থেকে মনে হয় আপনার যে কিটা জানি নাম, ওই যে আরে এটা যে দেখাইলো না যেভাবে আমাদের কিটা দিয়ে জানি আমরা খুলতেছিলাম, সফটওয়্যারটার নামটা জানি কি, ওইখানে এক্সটেনশনটা অ্যাড করা ছিল। কিন্তু উনি ওইটাও তো গ্রিন করে দেখাতে পারে না। ভাইয়া ওটা ভালো ছিল ওই যে ওয়ার্ডপ্রেস না, লোকাল হোস্ট, যেটা ওয়ার্ডপ্রেস লোকাল হোস্ট, ওইটা। রাইট, ওটার মধ্যে ভাইয়া আপনি মানে এক্সটেনশনটা ডাউনলোড করার পর অ্যাক্টিভেট, আমারটাই হয়েছিল। ইওস্টেসিও ওইটা তো হবে ওই যে অন লোকাল সাইট হোস্ট। পার্টে, এটা সম্ভবত অন সাইট পার্টে আপনার লোকাল হোস্ট, হ্যাঁ, অন সাইট পার্টে যেটা লোকাল দেখাচ্ছিল হোস্ট। সেখানে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে ওয়েবসাইট করার সময় আপনার ওই ইওস্টেসিও না করলে আপনি তো ওইটা কোনো তো করতে পারবেন না, মেনু তৈরি করতে পারবেন না। এক্সটেনশন তো আমরা দিচ্ছি, বাট ওইখানে যে গ্রিন অপশনটার কথাটা উল্লেখ আছে, এইটা কিন্তু একটু সমস্যা আছে। ইউএসটিএস আপনার এখানে নিয়ে আসার সমস্যা হচ্ছে না, আপলোড করার সমস্যা হচ্ছে না, বাট গ্রিন এর অপশনটা হচ্ছে সমস্যা। আচ্ছা, এটা ভাই তাহলে আপনি সাপোর্টের সাথে একটু দেখাতে পারেন যে সাপোর্টে নক দেন, ওরা আবার অনলাইনও থাকে না, অনেকে আবার সলভও করতে পারে না, সত্যি কথা। আমি হ্যাঁ ফোনে পাওয়া যায় না। ওনাদের ওইটাতে বিরক্ত হয়ে ওখানে কথাই বলতেছে। রেজিনা আপু, হ্যাঁ ভাইয়া বলেন। আপনারা কেমন আছেন রাশিয়াতে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। যাক, এখন ভালো আছেন না, ওই যুদ্ধের কথা বলতেছেন তো, এখানে কোনো সমস্যা নাই, মানে ক্যাপিটাল সিটিতে কোনো সমস্যা নাই, ওগুলা তো আপনার হলো একদম সীমান্ত ইতে। তারপর এখন তো শান্তশিষ্ট হয়ে গেছে। হ্যাঁ, না ওই যে স্বাধীনতা দিছে যে মানে রাশিয়ান প্রেসিডেন্ট আর কি, ওই দুইটাই অঞ্চলকে স্বাধীনতা। আমি এই খবর দেখে আপনার কথা ভাবছিলাম, সত্যি সত্যি বুঝছেন যে ওই আল্লাহ কি অবস্থা। না সবার কি এটা শেষ, ওই যে মানে যে প্রোফাইলটা সাবমিট করতে বলছিল হোমওয়ার্কের, সবার কি শেষ কাজ না অনেকের বাকি? না আমি আছি বাকিদের মধ্যে, আমি আছি। আমি একদম যে লাস্ট কি করছি, আমি মানে লাস্ট মানে ফাইবারের কাজ ছেড়ে রেখে দিছি গিগ পর্যন্ত, এরপর আর কিচ্ছু করি নাই, কত কিছু বাকি, জানি না কি হবে। বলছি আমি একটা কথা বলবো, কেউ যেন মাইন্ডে নিয়েন না, হ্যাঁ, মানে ফ্রি মাইন্ডই বলতে চাচ্ছি। বিষয়টা কি জানেন, ওই আমাদের ফার্স্ট টাইমে যদি ফরহাদ স্যার আসতো তো এতটা মানে কনফিউশনের ভিতরে পড়ে থাকতাম না। মানে আমি শোনেন, আমি মানে সোজা সাপটা বলছি তো হয়তো অনেকের খারাপ লাগতে পারে না, আমিও তারে খুব ভালোবাসি, না আমিও তিশারে খুব মিস করি, খুব ভালোবাসি, ছোট বোনের মতন। কিন্তু আসলে সে তো অনেক ছিল কেন জানি না তো, অনেক দুনিয়ার, আসলে সেইভাবে সে আমাদের গাইডটা আসলে সেরকম দিতে পারেনি, কিন্তু সে অনেক চেষ্টা করছে, খাটছে পেছনে। আর তারপর ছেলেদের মেধা একটু মানে বোঝানোর মেধা ভালো থাকে, একটু ফলো করে দেখবেন। আপা হাসেন না, হাসছেন কেন আপা আপনি? শোনেন, আমি কিন্তু আপনাদের কাউকে যেন মানে মানে আশেপাশে ভাবি নাই। হ্যাঁ, আপনার ভাবি আছে তো। কথা বলছেন আপনি ভাই। ওকে 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 আজকে রাতে ভাত পাবেন না কিন্তু তারিখ ভাই। ওকে, সবাই 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 রেডি 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 ওকে ওকে ওকে। সো মোটামুটি হচ্ছে যেহেতু আমাদের অলমোস্ট ডান,
এবং সেদিক থেকে হচ্ছে এখন আমরা ফেসবুকের একটা হচ্ছে টোটাল রিভিউটা দেখব, যে একটা ক্লায়েন্টের থেকে আমি যদি ফেসবুকের কোনো কাজ পাই তাহলে কি ধরনের কাজ পাবো। দেখেন, আমরা যদি কাজ পাই মূলত 3 ধরনের কাজ পেতে পারি। নাম্বার 1, বিজনেস পেজ তৈরি করা, যেটা আমরা পারি। বিজনেস পেজ কাস্টমাইজ করা, এইটাও আমরা পারি। নাম্বার 2, যে বিষয়টা আমরা পেতে পারি সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন ডিজাইন করা। এখন একটা ক্যাম্পেইনের কথা যখন আমরা বলি বা একটা অ্যাডের কথা যখন আমরা বলি, তখন আমাদের সামনে 2টা জিনিস আসে। একটা জিনিস কি? একটা জিনিস হচ্ছে আমি যে ক্যাম্পেইনটা ডিজাইন করতেছি সেটা মূলত কিসের বেসিসে করতেছি। সো আমরা জানি, আমরা যদি ফেসবুক অ্যাড ম্যানেজার, লাইক আমি যদি এখানে যাই ফেসবুক অ্যাড ম্যানেজার, এইখানে যদি আমি যাই তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি কি, আমরা বুঝতে পারি এইখান থেকে আমি একটা ক্যাম্পেইন রান করতে পারবো, তাই না? এতটুকু তো আমরা ক্লিয়ার, তাই না, যে এখান থেকে হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন রান করা পসিবল। কিন্তু আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা অ্যাড মানে কিন্তু শুধু একটা অ্যাড না। একটা অ্যাডের আগে আমাকে কিন্তু অনেকগুলা কাজ করতে হয়। কি কি? নাম্বার ওয়ান, আমি আমার পেজে যে কন্টেন্টটা পাবলিশ করছি, সবাই দরকার একটু লিখে নেন তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে। আমি আমার পেজে যে কন্টেন্টটা পাবলিশ করছি সেইটা আমি কখন পাবলিশ করছি। নাম্বার 2, আমি যাদেরকে টার্গেট করে এই ক্যাম্পেইনটা রান করব তাদের এক্সাক্ট এজ কত হবে, তারা কারা, মানে আমার টার্গেট কাস্টমার কারা, এবং তারা কোন সময়টা সবচেয়ে বেশি অনলাইনে থাকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আমি যখন একটা অ্যাড রান করতে যাব, আমি তো যে কোনো একটা অ্যাড রান করতেই পারি, কিন্তু অ্যাডের ঠিক সেকেন্ড যে পেজটা আছে সেই পেজে আসলে আমরা দেখি কি, আমাকে হচ্ছে কি করতে হচ্ছে, আমাকে হচ্ছে ডিটেল টার্গেটিং করতে হচ্ছে। সো এই ডিটেল টার্গেটিংটা যখন আমি করব, তার আগে আমার কাছে কোনো ড্রাফট বা কিছু আছে কিনা। দেখেন তো এই 3টে জিনিস আপনারা বুঝতে পেরেছেন কিনা, এই 3টা কথা বুঝতে পেরেছেন কিনা। ফার্স্ট অফ অল, আমি এই যে কন্টেন্টটা দিচ্ছি, এই কন্টেন্টটা কখন দিচ্ছি এবং কাদের জন্য দিচ্ছি। সেকেন্ডলি, আমার এই কন্টেন্টটা যে মানুষগুলা দেখবে তারা কখন অনলাইনে অ্যাক্টিভ থাকে। এন্ড থার্ড হচ্ছে, আমি যখন এখানে এসে একটা হচ্ছে আপনার অ্যাড রান করব, তার আগে আমার কাছে কোনো প্রকার ডেটা আছে কিনা। কারণ আপনি এখান থেকে কিন্তু অ্যাড রান সরাসরি করতে পারেন, কিন্তু এখান থেকে সরাসরি অ্যাড রান করলে ঝামেলা। এখান থেকে আমরা অ্যাড রান করব না সরাসরি। প্রথমে কি করব, আমার এই প্রোডাক্টটা নিয়ে আমি আগে রিসার্চ করব যে ওই প্রোডাক্টের উপর কাদের কাদের সম্ভাব্য ইন্টারেস্ট থাকতে পারে, দেন সেই ডেটা নিয়ে আমি অ্যাড রান করব। আপনারা অডিয়েন্স ইনসাইটের ক্লাস করেছেন সবাই? অডিয়েন্স ইনসাইট, আচ্ছা, এই অডিয়েন্স ইনসাইটের মাধ্যমেই হচ্ছে আমরা আগে ডেটাটা বের করব। কেন? কারণ এই অডিয়েন্স ইনসাইট এতটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, বলা হয়ে থাকে আপনি যদি একটা পারফেক্ট অডিয়েন্স ইনসাইট রান করতে পারেন, তার মানে আপনার 80 to 90% কাজ ডান। এরপর বাকি জিনিসগুলো টাইম টু টাইম চলে আসবে। ওকে, সো আমি আপনি যে অ্যাডটা দিয়েছেন এটা তো কাতার এয়ারওয়েজে, তো এটা কপিরাইট ক্লেম হবে না আপনার? এটা জাস্ট বুঝার জন্য একটা অ্যাড দিয়েছি। ইভেন তো এই দেখেন এখানে আমি আরো একটা জিনিস রেডি করে রেখেছি, এই জিনিসগুলো আমি দেখাবো যে আমরা হচ্ছে যখন ক্লায়েন্টের কাজ করি তখন কিভাবে করি। ঠিক আছে, সো আমি যে কোনো একটা পেজ নিচ্ছি, আমি ক্লাসে যে পেজগুলো দেখালাম। এখন মনে করেন আমার ক্লায়েন্টের জন্য আমি একটা অ্যাড দিয়ে রাখছি। এখন এইটা কি একটা ইমেজ না? এটা কি একটা সিম্পল ইমেজ? সাব্বির আছেন ক্লাসে? সাব্বির না আসছে? স্যার, সাব্বির আসলে, আচ্ছা, সাব্বির আজকে আসলে ভালো হতো, কারণ প্রায় সময় আমার দেখা যায় যে আমি যখন একটা ইমেজ দিচ্ছি, এই ইমেজটা বা এই অ্যাডটা মোস্ট অফ দ্য টাইম ডিক্লাইন করে। কিছুদিন আগে সাব্বির আমাকে নক দিয়েছিল যে স্যার বারবার আমার অ্যাড ডিক্লাইন করছে কেন। তখন আমি ওনাকে একটা কথা বলেছিলাম, আমার এই ইমেজের মধ্যে একটা রেশিও রাখতে হয়। সেটা হচ্ছে যখন প্রফেশনালরা অ্যাড রান করে, দেখেন না এই ইমেজের মধ্যে কথা থাকে আবার ইমেজও থাকে, দেখেছি না আমরা? লাইক আমি যদি গিয়ে লিখি মিস্টার বেকার, স্যার রেশিওটা কত থাকতে হয়? বলতেছি স্যার, বলতেছি, এই যে এইটা মনে করেন আমার একটা ইমেজ। এখন এখানে কি আছে, আমার ইমেজও আছে আবার লেখাও আছে, তাই না?
এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ইমেজে মানে আমি যে ইমেজটা পাবলিশ করব এই ইমেজে আমার রেশিও থাকতে হবে অ্যাটলিস্ট এই যে টেক্সট গুলো আছে না এগুলো 20% বেশি হওয়া যাবে না। আই রিপিট, এই টেক্সট গুলো 20% বেশি হওয়া যাবে না। এখন কথা হচ্ছে স্যার টেক্সটের এই রেশিও যে 20% কিংবা তার বেশি সেটা আমি কিভাবে বুঝবো? ওকে ফাইন, চলেন দেখি কিভাবে বুঝবো। এবং এই রেশিওটা বের করা হচ্ছে আমার প্রথম কাজ। আমাকে একটা ক্লায়েন্ট যদি তার একটা কন্টেন্ট ধরায় দেয় তাহলে শুরুতেই আমি কি করব না ওইটা নিয়ে অ্যাডের জন্য চলে যাব না। আগে কি করব, আগে হচ্ছে আমরা দেখব যে এই ইমেজের মধ্যে কত পার্সেন্ট টেক্সট আছে এবং কত পার্সেন্ট ইমেজ আছে। কারণ আপনার যদি 20%-এর বেশি মানে 20% টেক্সট বেশি যদি টেক্সট থাকে অনেক সময় আপনি যতই টাকা খরচ করেন না কেন ক্যাম্পেইনে আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন না। ঠিক আছে, সো আমি এই লিংকটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এই লিংকে গিয়ে ইমেজে সবকিছু চেক করতে পারবেন। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু এটা সেভ করে রাখেন সবাই। হ্যাঁ স্যার আরেকটা যে অ্যাডোবের লিংক দিয়েছিলেন না, যে আমি আপনাকে নক দিয়েছিলাম বাট ওটা কিন্তু আমার কাজই করছে না, নতুন লিংকটাও কাজ করছে না, আচ্ছা, এরর তাহলে দেখাচ্ছে। এইটা আমাকে একটু আগামীকাল সকালে একটা নক দিয়েন, নক দিলে আচ্ছা আমি স্যার, হচ্ছে অফিসে গিয়ে অফিসে হচ্ছে ওনাদেরকে আরেকবার বলে দিব। হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, এই যে দেখেন এবার আমি কি করলাম, আমি হচ্ছে ইমেজটা আপলোড করলাম। এবার দেখেন একটা ইমেজ আমার আপলোড হয়ে গেছে না, এইবার আমি এই ইমেজের প্রত্যেকটা বক্সে ক্লিক করব, তাহলে হচ্ছে কি ও আমাকে বলে দিতে পারবে যে আমার কত পার্সেন্ট টেক্সট রেশিও আছে আর কত পার্সেন্ট কি আছে। আগে সবগুলো আমি ক্লিক করি। টেক্সট রেশিও কখনোই আমার কত পার্সেন্টের বেশি যাওয়া যাবে না, 20%-এর 20%। বেশি বেশি যাওয়া যাবে না, রাইট। এবার দেখেন ও এখানে কি বলছে, ইওর ইমেজ এক্সিডস ফেসবুক 20% অর লেস টেক্সট রুল। তার মানে এটা কিন্তু আমরা খালি চোখে দেখেও বুঝতেছি না যে এই ইমেজে 20%-এর বেশি টেক্সট আছে। তারপরও আপনি এইটা দিয়ে কি করবেন, একটা সতর্ক হয়ে নেবেন, সবসময় ট্রাই করবেন কি 20%-এর বেশি যাতে টেক্সট না হয়। এখন কথা হচ্ছে স্যার 20% টেক্সট কিভাবে বুঝবো? এই ডাউন প্যানেলে থাকুক আর এই উপরে থাকুক, এই যে মাঝখানে যে কথাগুলো আছে এগুলো যদি থাকে তাহলে কিন্তু 20%-এর বেশি হয়ে যায়। ওকে, সো সবসময় আমার টেক্সট রেশিও কত থাকবে? 20%। 20%। এই ওয়েবসাইটটা সবাই সেভ করে রাখবেন, এটা দিয়ে আপনি আপনার কন্টেন্ট চেক করতে পারবেন। ঠিক আছে, ওকে। চেক করার পর আমার প্রথম কাজ হবে হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে একটা অ্যাড মানে অডিয়েন্স ইনসাইট রান করা। সো অডিয়েন্স ইনসাইটটা কোথায় পাবো? অল টুলসে চলে যাব এবং এইখান থেকে হচ্ছে অ্যানালাইজ এন্ড রিপোর্টে যাব এবং তার ঠিক 2 নম্বরই আমরা পাবো হচ্ছে অডিয়েন্স ইনসাইট। সো আমরা অডিয়েন্স ইনসাইটে চলে গেলাম। এখন আমার প্রোডাক্টটা কি, যদি আমরা আমাদের পেজে যাই আমার প্রোডাক্টটা হচ্ছে কেক, তাই না? সো আমার প্রোডাক্ট যখন কেক, তার মানে আমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে যত বয়স বাড়বে তত আমার প্রোডাক্টের চাহিদা কি হবে? কমতে থাকবে। কেন বলেন তো? কারণ বড়রা কেক বেশি খায় না। না, বড়রা খুব বেশি খায়, যারা একটু রিচ ওরা খুব বেশি খায়, কিন্তু আরেকটা রিজন আছে এবং রিজনটা খুব সিম্পল, যখন আমি বলবো দেখবেন যে আপনাদের সাথে মিলে যাচ্ছে। কারণ একটু চিন্তা করে দেখেন, আমাদের বয়স যত বাড়ে আমাদের কি সুগার জাতীয় খাবার প্রবণতা খাওয়ার তখন কম হয়ে যায় না? কারণ আমাদের ডায়াবেটিস থাকে, হার্টের রোগ থাকে। সো একটু পর লক্ষ্য করবেন এইখানে আমাদের বয়স যত বাড়বে আমাদের টার্গেট কাস্টমারের নাম্বার তত কমতে থাকবে। কিন্তু এই জায়গায় একটা ছোট্ট ভেজাল আছে। ভেজালটা কি বলেন তো? ভেজালটা হচ্ছে এই নাম্বারগুলো ফেসবুক আমাকে কিসের বেসিসে দিচ্ছে? ফেসবুক ইউজার, যারা আমরা ফেসবুক ইউজ করতেছি তাদের বেসিসে দিচ্ছে না? এখন এইখানে যাদের উইমেন বলা হয় সবাই কি উইমেন? না স্যার, ফেক আইডি আছে। ফেক আইডি আছে। সিমিলারলি যাদের মেন বলা হয় তাদের মধ্যেও ফেক আইডি আছে, সবাই মেন নাও হতে পারে। আবার আমরা যদি এই ফিল্টারটার দিকে একটু লক্ষ্য রাখি, সবচেয়ে বড় সমস্যা দেখেন সর্বনিম্ন বয়স ধরছে 18, তাহলে 18 বছরের নিচের মানুষের ফেসবুক আইডি আছে না? আছে স্যার। আছে। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে মেইন যে সমস্যাটা, এইখানের যে ডাটাটা আমি পাচ্ছি এই ডাটাটা হচ্ছে 70% অ্যাকুরেট। কত পার্সেন্ট অ্যাকুরেট? 70%। বাংলাদেশের পার্সপেক্টিভে আপনাকে আরো 20% বাদ দিয়ে ধরতে হবে, কারণ আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা ফেক ডেটা অনেক বেশি দিই, যেটা সাধারণত বলে থাকে আর কি। সো আরেকটু 20% বাদ দিয়ে ধরে মোটামুটি 50%-এর মতো রাখতে হবে আর কি।
ওকে, কিন্তু তারপরও এইটা ছাড়া আমাদের আর কোনো গতি নাই যেহেতু, সো এইটা আমাকে আগে অবশ্যই করে নিতে হবে। এখন আপনি যদি মনে করেন আপনার বিজনেসটা শুধুমাত্র ঢাকার মধ্যে রান করবে, শুধুমাত্র ঢাকায়, এখন আপনি কি এখানে শুধু ঢাকা দিবেন? শুধু ঢাকা দিবেন না, কারণ শুরুর যে ডেটা ওইটা যদি আপনার ছোট হয়ে যায়, ইন ফিউচারে আপনার কিন্তু কাজ করতে বেশ সমস্যা হবে। সো শুরুর ডেটাটা আমাদের দিতে হবে বড়। সো আমি ফিল্টার সিলেক্ট করে ফার্স্টে দিলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। এরপর আমাকে হচ্ছে আমার টার্গেট কাস্টমারের বয়স দিতে হবে। সো আমি 18 থেকে স্ট্যান্ডার্ড ধরলাম 50। ওকে, বাট অ্যাকচুয়ালি কত হবে এটা ফেসবুক আমাকে একটু পর বলে দিবে। জেন্ডার ম্যান অ্যান্ড উইমেন দুইটাই থাকবে। কেন থাকবে এটা তো আমরা সবাই জানি, সবাই জানি না কেন আমরা ম্যান অ্যান্ড উইমেন টার্গেট করব? আমরা জানি, সো আমি ম্যান অ্যান্ড উইমেন দুইটাই টার্গেট করলাম। ইন্টারেস্ট, ইন্টারেস্টের ঘরে আমাদের কি করতে হবে, আমাকে আমার যে প্রোডাক্টটা আছে বা যে সার্ভিসটা আছে সে প্রোডাক্ট বা সার্ভিসের নামটা লিখতে হবে। সো আমাদের প্রোডাক্ট কি? কেক, লিখলাম কেক। এখন দেখেন আমি যখন কেক কথাটা লিখতেছি কতগুলো জিনিস চলে আসছে না? জি স্যার। তার মানে আমাকে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত ব্যাপারটাকে স্পেসিফিক করতে হবে, কারণ আমি যদি এই জায়গায় ব্যাপারগুলোকে স্পেসিফিক না করি তাহলে এইখানে যে ডেটাটা আমরা পাচ্ছি ওটা আমরা সঠিক পাবো না। সো আমি কেক দিলাম, এরপর আমি আবার দিলাম কেক, এরপর দেখেন এখানে উইডিং কেক আছে। আমাদের কেক ব্র্যান্ডটা আমি সবার লাস্টে যাব, এটা আমরা এখন যাব না, উইডিং এ যাব। উইডিং কেন যাব? কারণ আমাদের দেশে তো অনেক বিয়েতে কেক দেওয়া হয় না? সো আমি উইডিং কেক দিলাম, মানে অ্যাটলিস্ট গায়ে হলুদেও তো থাকে। চকোলেট কেক, বার্থডে কেক, চিজ কেক, ভাইয়া কাপ ওই কেক। হ্যাঁ হ্যাঁ, বলতেছি যে যে ভিডিও মানে পিকচার গুলা গুগল থেকে ডাউনলোড করলে আমার সাইটে ব্যবহার করলে এটা আপনার কপিরাইট ইস্যু করে বন্ধ করে দেয়, তো ওটা স্ক্রিনশট মারে নি, তাহলে কি এটা কি বুঝতে পারবে না? এটা ফেসবুক ধরে ফেলতে পারবে। এই কারণে বেটার হচ্ছে আমরা হচ্ছে সাধারণত ওই বিভিন্ন সোর্স থেকে পিকচার গুলা নেই, লাইক হচ্ছে আপনার শাটার স্টক থেকে নেই বা এরকম যেসব সোর্স গুলো আছে ওই সোর্স গুলো থেকে পিকচার গুলা নেই। আরো যদি সেফ থাকতে চান তাহলে হচ্ছে সিম্পলি আপনার প্রোডাক্টের ছবি তুলে আপলোড করবেন, যদি সবচেয়ে সেফ থাকতে চান তাহলে হচ্ছে ছবি তুলে আপলোড করবেন। না আমি তো আপনার ওই যে আমি আলি এক্সপ্রেস নিয়ে আমি একটু কাজ করি, হ্যাঁ, তো ওদের ছবিগুলা ডাইরেক্ট ডাউনলোড করে নিয়ে আসলে আমার সাইডে নেয় না, কিন্তু স্ক্রিনশট মেরে নিয়ে আসলে নেয়। আচ্ছা আচ্ছা, মানে অনেক সময় স্ক্রিনশট ওরা ধরে ফেলে আর কি, এই কারণে বললাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যদি ক্যানভা দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাও ধরতে পারবে না? না তাহলে ধরতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যানভা দিয়ে যদি করেন কোনো সমস্যা নেই, ক্যানভা দিয়ে করলে আপনি খুব শান্তিমতো ভাবে কাজ করতে পারবেন। বুঝতে পারছি। ক্যানভা, ফটোশপ এগুলো আর দিয়ে ভাইয়া করলে। ক্যানভা ভালো লিংক তো পেলাম না, সেটা বন্ধ হয়ে গেছে, ওটা বন্ধ হয়ে গেছে? অনেক আচ্ছা দিন আগে আমার দাঁড়ান বন্ধ হয়ে গেছে। দাঁড়ান, আমি দেখি ওদের সাথে আরেকবার একটু কথা বলে তারপর দেখি। যদি ভালো একটা লিংক পেতো, টাকা আরো বেশি নিক, কিন্তু যদি কাজ করতে পারতাম। দাঁড়ান আমি দেখতেছি, আর একটু কথা বলে তারপর দেখতেছি। ওকে ওকে ওকে। সো দেখেন এরপর হচ্ছে কেকের বাকি যেগুলো আছে এগুলা একটাও কিন্তু আমাদের দেশে যায় না, বাট আমি ব্যান্ডটা দিয়ে দিলাম। হ্যাঁ, সো এতটুকু পর্যন্ত আমার কেক নিয়ে গেল। এখন আমার পেজে আরো কি কি থাকতে পারে? আমার পেজে বার্থডে রিলেটেড আরো অনেক কিছু থাকতে পারে না? সো মনে করেন আমি দিলাম হচ্ছে গিয়ে ক্যান্ডেল। ক্যান্ডেল যখন আমি লিখলাম, দেখি বার্থডে ক্যান্ডেল আছে না, শুধু ক্যান্ডেল। ওকে, আমি শুধু ক্যান্ডেল দিলাম। আর কি কি থাকতে পারে পেজে? যদি যেগুলো কেকের পেজ আছে বা পার্টি পুপার্স থাকতে পারে, সো এরকম আরো অনেক কিছু থাকতে পারে। সো আমার পেজে যা যা আছে আমি ওগুলোর নাম লিখবো, নাম লিখে দেখবো এগুলো আমার এখানে আছে কি না। ওকে, এরপর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা একটু বলেন তো, বাংলাদেশে কি ওভারসিজ পিপলের সংখ্যা খুব বেশি? তার মানে কিন্তু আমাদের দেশে নিয়ে যদি আপনি টার্গেট করেন তাহলে ল্যাঙ্গুয়েজ দেওয়ার খুব একটা বেশি দরকার নাই। কেন দরকার নাই? কারণ হচ্ছে মোটামুটি বলতে পারেন যে সবাই বাংলা ভাষায় কথা বলে, সো আমাদের আসলে ল্যাঙ্গুয়েজ খুব একটা বেশি দরকার হয় না। বাট এই টার্গেটিংটা যদি আমি পাশের দেশে ইন্ডিয়াকে করতাম তাহলে কিন্তু দরকার হতো, তখন কিন্তু দরকার হতো। ওকে, সো বাংলাদেশে যেহেতু ল্যাঙ্গুয়েজ খুব একটা বেশি ম্যাটার করে না, সো বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ দেওয়া দরকার নেই। এখন এই যে টার্গেটিং গুলো আমরা করলাম এইটার ফলে একটা অডিয়েন্স ক্রিয়েট হলো, তাই না? সো এই কারণে আমাকে ক্রিয়েট অডিয়েন্স এই অপশনটা প্রেস করতে হবে এবং এই অডিয়েন্সটাকে আমি এখানে একটা নাম দিয়ে সেভ করে রাখবো।
সেভ, ডান। এইবার দেখেন আমাকে কি বলতেছে, আমার এত থেকে এত হচ্ছে আমার নাম্বার অফ অডিয়েন্স টার্গেট করে আমি কি করতে পারবো, একটা ক্যাম্পেইন রান করতে পারবো। এখন আপনি যদি সরাসরি ক্যাম্পেইনে প্রথমে চলে যেতেন তাহলে এই আনুমানিক ডাটাটা কি আপনার হাতে থাকতো? বলেন। নো স্যার। এটা কিন্তু আপনার হাতে থাকতো না। সো আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখনই ক্যাম্পেইন রান করবেন মাস্ট বি, যদি এটা নতুন ক্যাম্পেইন হয় মানে ফার্স্ট ক্যাম্পেইন হয়, তাহলে অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে, আমাকে অবশ্যই কি রান করতে হবে, একটা অডিয়েন্স ইনসাইট রান করতে হবে, দেন গিয়ে হচ্ছে আমাকে ক্যাম্পেইনের বাকি কাজ করতে হবে। ওকে, আচ্ছা এইবার আমি ক্যাম্পেইন রান করতে পারবো। দেখেন আমাকে কি বলতেছে, আমার কাছে যে ডাটা আছে ওর মধ্যে 39.5% উইমেন, 60.5% ম্যান, যেটা কিনা সম্পূর্ণ একটা ভুল কথা। কারণ এই জায়গাটায় যদি আপনি দেশের নাম চেঞ্জ করে দেন, লাইক আমি এখন বাংলাদেশ দিয়ে দেখালাম, এখন কি আপনার ইউএসএ থেকে অর্ডার আসতে পারে না? পারে। সো তখন জাস্ট নামটা চেঞ্জ করে আপনি ইউনাইটেড স্টেটস দিয়ে দেন, দেখবেন যে মেয়েদের সংখ্যা বেড়ে গেছে, ছেলেদের সংখ্যা কমে গেছে। দেখেন হয়েছে এরকমটা। তো এইটা হচ্ছে মূলত মানে ফেসবুকে একটা বদ্ধমূল ধারণা যে আমাদের এশিয়ান কান্ট্রি গুলোতে হচ্ছে ছেলেরা বেশি ফেসবুক ইউজ করে, মেয়েরা কম ফেসবুক ইউজ করে। ওকে, সো ইন্ডিয়া দিলে কি অবস্থা দাঁড়ায় দেখে একটু। ইন্ডিয়া দেন, ইন্ডিয়া ডিরেক্টলি আসতেছেন তারা, বাংলাদেশটা কেটে দিই, সেম ছেলেরা বেশি মেয়েরা কম। ওই যে বললাম এশিয়ান, ওদের ধারণা এটা যে এশিয়ান কান্ট্রি গুলোতে মেয়েরা কম ইউজ করে, ছেলেরা বেশি ইউজ করে। বাট বাস্তব চিত্রটা তো আই গেস রেশিও সমান সমানই হবে। ওকে, বাট তারপরও আমাদের একটা এক্সট্রা ডাটা নিয়ে যাতে আমরা কাজ করতে পারি, কারণ এই ডাটাটাই কিন্তু শেষ ডাটা না, এখানে কয়েক ধরনের মিক্সিং ডাটা আছে, এইটাকে আবার আমার কাস্টমাইজ করতে হবে অ্যাডের ভিতরে গিয়ে। ওকে, সো দেখেন এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এখান থেকে হচ্ছে বলতেছে টপ সিটিজ কি, মানে কোন কোন সিটিতে এটা চাহিদা বেশি। আপনি বাংলাদেশকে টার্গেট করে যেই বিষয়ের উপরই অ্যাড রান করেন না কেন, 1 নম্বরে ঢাকা, 2 নম্বরে চিটাগাং মুখস্থ করে ফেলতে পারেন, এটা কমন থাকবে। কেন? কারণ হচ্ছে গিয়ে ঢাকা সিটি আর চিটাগাং হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরী, সো এটা থাকবে। তারপর সিলেট, খুলনা এগুলো আলাদা আলাদা আসে। এইবার দেখেন, আচ্ছা আমাকে বলেন তো এই পেজগুলোর নাম কেন আসলো? কেন আসলো এগুলো? জাস্ট একটু গেস করেন। এরাও কি অ্যাড রান করছে? না, এরা হচ্ছে বাংলাদেশের টপ পেজ। বাংলাদেশের যত ফেসবুক পেজ আছে এর মধ্যে সবচেয়ে বেশি লাইক হচ্ছে এই পেজগুলোতে। এখন শুরুর দিকে আমি একটা কথা বলছিলাম, এই যে এই ক্যাম্পেইন মানে অডিয়েন্স ইনসাইটটা রান করতে গিয়ে আমাকে একটা নাম্বার অফ অডিয়েন্স ওরা দিয়েছে, তাই না? সো এই অডিয়েন্সটা ওরা পেলো কোথা থেকে? এই অডিয়েন্স গুলো ওরা কালেক্ট করেছে এই সব পেজ থেকে, এবং কোন পেজ থেকে কত পার্সেন্ট অডিয়েন্স ওরা কালেক্ট করেছে তার প্রত্যেকটা পার্সেন্টেজ সহ পাশে বলে দিয়েছে। ওকে, এবার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এইবার আমাকে একটু বলেন, একটা কাজ পাওয়ার পর আমার প্রথম কাজ কি? অডিয়েন্স সেট করা। শুরুতে একটা কাজ করছিলাম, ইমেজ। ফার্স্ট কাজ হচ্ছে আপনি যে কন্টেন্টটা নিয়ে কাজ করতেছেন সেই কন্টেন্টটা কতটুকু আসলে ভালো অবস্থায় আছে সেইটা চেক করা। কারণ আপনার এইখানে যদি কন্টেন্টে যদি টেক্সটের রেশিও 20% এর অনেক বেশি হয়ে যায়, তাহলে আপনি যত ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন আপনি কিন্তু বারবার হোঁচট খাবেন। সো আমার ফার্স্ট কাজ কি? ইমেজ চেক করা, যেটার লিঙ্কটা আমি অলরেডি আপনাদের চ্যাট বক্সে দিয়ে রাখছি এবং আপনারা পরবর্তীতে এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন। সেকেন্ড কাজ হচ্ছে আমার এই অডিয়েন্স ইনসাইট রান করা। অডিয়েন্স ইনসাইট রান করা শেষ, এবার আমরা যাব থার্ড কাজে। থার্ড কাজ কি? এইবার আমি ক্যাম্পেইন রান করব। গো টু অ্যাডস ম্যানেজার এবং এখান থেকে আমি ক্রিয়েট করে ক্যাম্পেইন রান করব। সো আমি ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পর আচ্ছা আমাকে বলেন তো এইখানের মধ্যে সেল জেনারেট করে কোন ক্যাম্পেইনটা? সেল জেনারেট করে মানে ওকে দিয়ে ক্যাম্পেইন করলে আপনার সেল হবে কনফার্ম? কনভার্সন না, কনভার্সন তো হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য, আর এফ কমার্সের জন্য মেসেজ, রাইট? মেসেজ ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইন দিয়ে যদি আপনি এফ কমার্সের জন্য ক্যাম্পেইন রান করেন আপনার সেল ডেফিনেটলি হবে। আর আমি যদি পোস্টে বেশি সংখ্যক কমেন্টস এবং শেয়ার আনতে চাই তাহলে কোনটা দিব? তাহলে দিব হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন।
ওকে, সো আমি একটা মেসেজ ক্যাম্পেইনে যাই, মেসেজ, দেন ওখান থেকে কন্টিনিউ। এখন দেখেন আমার কাছে 3টা পেজ আছে, একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ। ওকে, সো আমাকে একটা ক্যাম্পেইন রান করতে গেলে মানে প্রাথমিক কাজ করতে হবে আমার এই 3টা পেজের নাম যাতে সেম থাকে। দ্যাট মিনস আমি যখন যেই পেজে থাকবো সেম যাতে নাম থাকে। সো এটা আপনার যেভাবে সুবিধা হয়। মনে করেন আমি হচ্ছে একটা ভ্যানিলা কেক নিয়ে ক্যাম্পেইন করতেছি, সো আমি লিখলাম হচ্ছে ভ্যানিলা কেক। ওকে, আপনি যদি শুধু কেক লিখতে পারেন, হ্যাঁ হ্যাঁ, চাইলে রাখতে পারেন, চাইলে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়, মানে মনে রাখতে, ডাটা ট্র্যাকের জন্য ভবিষ্যতে ঠিক সেভাবেই রাখতে পারেন। এখন আপনি যদি মনে করেন আমি ক্যাম্পেইন রাখবো না, সরে ফেলান। বাট এই যে প্রথম পেজের নাম ভ্যানিলা কেক দিলেন, দ্বিতীয়টার নামও কি হবে, ভ্যানিলা কেক হবে, তৃতীয়টার নামও ভ্যানিলা কেক হবে। কারণ অনেক সময় দেখা যায় আপনার 3টা জায়গার নাম ঠিক আছে, 3টা আপনি 3 নাম দিয়ে রাখছেন দেখে ওরা ক্যাম্পেইন শুরু করতে দিচ্ছে না। সো 3টার একই নাম হতে হবে। ওকে, সো এরপর আসতেছে ক্যাটাগরিজ। লাইক আপনি যদি ক্রেডিট সংক্রান্ত কোনো অ্যাড রান করেন আপনি ক্রেডিট দিবেন, আপনি যদি কোনো জব অ্যাড রান করেন জব অ্যাড দিবেন, আপনার যদি কোনো রিয়েল এস্টেট বিজনেস থাকে, ঠিক আছে, সেই রিলেটেড রান করেন, এটা দিবেন। আর একটা হচ্ছে সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স। আমরা জানি সাধারণত 5 ক্যাটাগরির অ্যাড আছে যেগুলো কিনা ফেসবুক নিষেধ করে রান করতে, সেই রিলেটেড যদি কোনো অ্যাড দেন তাহলে আপনি এইটা দিবেন। সো আমাদের এই 3টা ক্যাটাগরির মধ্যে কোনোটাই পড়ে না, বা আমরা ক্যাটাগরিতেও পারতপক্ষে হাত দিব না। ওকে, আচ্ছা, এরপর আস্তে আস্তে হচ্ছে আপনার এবি টেস্ট। এবি টেস্টটা একটা সময় অনেক বেশি করতো মানুষ, কিন্তু এখন মানুষ করে না। কেন? কারণ এখন আমরা জানি কোন কাজের জন্য আমরা কোন ক্যাম্পেইন রান করব। মূলত এবি টেস্টটা ছিল হচ্ছে যখন মানুষজন খুব একটা বেশি জানতো না যে আমি কি মেসেজ ক্যাম্পেইন করব নাকি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, তখন তারা এবি টেস্ট অন করে 2টা ক্যাম্পেইন একসাথে রান করতো, যেটাই ভালো রেজাল্ট আসতো ওইটা রাখতো আর একটা অফ করে দিত। এখন ক্যাম্পেইন যদি 2টা হয় খরচ কি 2 রকম না, সময় 2 রকম না? সো এই কারণে এখন আর কেউ এবি টেস্টটা করে না, কারণ এখন মোটামুটি সবাই জানে কে কোন কাজের জন্য কোন ক্যাম্পেইনটা রান করতে হবে। ওকে, সো আমরা এবি টেস্ট অন করব না, আমরা যাব হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে। কারণ ফেসবুকে আমরা কেন যাচ্ছি, ফেসবুকে একটা ক্যাম্পেইন আমরা কেন রান করতেছি, আমরা একটা ক্যাম্পেইন এই কারণে রান করতেছি কারণ আমার টার্গেট হচ্ছে অল্প টাকায় অনেক বেশি রিচ নিয়ে আসা। সো এই কারণে আমি ক্যাম্পেইন বাজেটটা অন করে দিই। অন করে দিলে আমি 2 ধরনের বাজেটের সাথে পরিচিত হব, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এখন বলতে পারেন স্যার ডেইলি বাজেট কি লাইফ টাইম বাজেট কি? আপনি যদি একটা 700 টাকার ক্যাম্পেইন রান করেন বাংলাদেশি টাকায়, কত টাকার? 700 টাকা, এবং আপনি যদি 7 দিন ডেইলি বাজেটের জন্য দেন যে আমি 7 দিন ক্যাম্পেইনটা রান করব 700 টাকায়, তাহলে আপনার খরচ হবে 700 ইনটু 7, মানে প্রত্যেক দিন সে কত টাকা করে কাটতেছে, তাহলে কত করে কাটতেছে? 700 করে। 700 করে কাটতেছে। তাহলে 7 দিনে আমার খরচ কত হচ্ছে দেখি, যদি একটু ক্যালকুলেটরে যাই, আমি যদিও ম্যাথে খুবই কাঁচা। 4900। 4900, এইটা একটা হতে পারে। আদারওয়াইজ আমার ক্যাম্পেইন বাজেটের টোটাল বাজেট হচ্ছে 700 টাকা, 700 টাকা। তাহলে আপনাকে 7 দিয়ে ভাগ দিতে হবে এবং বলতে হবে কত টাকা আপনার এখানে 100 টাকা বাজেট, এবং একটু পর আমরা যখন ডেটা দিব তখন ডেটা কথা বলতে হবে 7 দিন। তাহলে 7 দিনে আপনার কত টাকা খরচ হচ্ছে? 700। ওকে, এইটা একটা বাজেট সিস্টেম হতে পারে। আর একটা বাজেট হচ্ছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটের কাজ কি? সাধারণত যদি আপনি 700 টাকাই দেন এবং আপনি জানেন যে স্যার আমি প্রতিদিন খরচ করতে চাচ্ছি না, বা আমার অনেক দিনের হবে, 15 দিনের একটা ক্যাম্পেইন হবে, আমি 1200 টাকার একটা ক্যাম্পেইন রান করব। সো আপনি কি করলেন, লাইফ টাইম দিয়ে 15 দিন সিলেক্ট করে দিলেন। তাহলে কি হচ্ছে, আগে ডেইলি বাজেটে প্রত্যেকদিন কাটতো আপনার 1200 করে, কিন্তু লাইফ টাইমে কি হবে, ওই যে 1200 টাকা একবার সে পাচ্ছে, সে একবারই সে কাটবে, আর কখনোই সে আপনার থেকে কাটবে না। এখন শুনি কি লাইফ টাইমটা ভালো মনে হইতেছে না? কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একটু সিচুয়েশনটা বোঝেন। আপনাদের মধ্যে অনেকে আছেন না বিজনেস করেন? জি। আচ্ছা, মাঝে মধ্যে এরকম সিচুয়েশন হয় না যে আমার প্রোডাক্টটা খুব দ্রুত আমার সেল করা লাগবে? জি জি, তখন স্টক হয়ে গেলে। হ্যাঁ এক্স্যাক্টলি, তখন আসলে লাইফ টাইম বাজেট দিলে আপনার জন্য একটু সমস্যা হবে। কেন? কারণ লাইফ টাইম বাজেট যেহেতু একবারই টাকা কাটে ও মানুষের কাছে ধীরে ধীরে পৌঁছায়।
আমি আবার বলছি, লাইফ টাইম যেহেতু একবারই টাকা কাটে, ও মানুষের কাছে পৌঁছাবে কিভাবে? ধীরে ধীরে। আর ডেইলি বাজেট যেহেতু দ্রুত টাকা কাটে, ও মানুষের কাছে পৌঁছাবেও তাড়াতাড়ি, কিন্তু অ্যামাউন্ট অফ পিপল কিন্তু সেম। আপনার লাইফ টাইমে যদি 1 লাখের কাছে পৌঁছায়, ডেইলি বাজেটও 1 লাখের কাছে পৌঁছাবে, কিন্তু ডেইলি বাজেটে একটু তাড়াতাড়ি পৌঁছাবে। লাইফ টাইমে ওই যে 12 দিন আপনি টার্গেট করেছেন, ও 12 দিন সময় নিয়ে পৌঁছাবে। দেখেন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। এইটা হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস অনুযায়ী এবং আপনার সিচুয়েশন এবং বাজেট অনুযায়ী। আই রিপিট, দুইটা বিষয় মাথায় রাখবেন, প্রোডাক্ট এবং সার্ভিস অনুযায়ী, এবং দ্বিতীয়ত আপনার সিচুয়েশন এবং আপনার বাজেট অনুযায়ী আপনি বাজেট ক্যাটাগরিটা সেট করবেন। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, সো আমি আপাতত হচ্ছে লাইফ টাইম দিয়ে দেখাচ্ছি। আপনারা ওই যে বললাম প্রোডাক্ট এবং সার্ভিস অনুযায়ী হচ্ছে আপনারা কি করবেন, এটা সেট করে দিবেন। ওকে, আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে, এটা আপনি চাইলে ইউজ করতেও পারেন, চাইলে নাও করতে পারেন, কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এইটা কিন্তু প্রোডাক্ট এবং সার্ভিস অনুযায়ী। সেইটা কি? সেইটা হচ্ছে লাইফ টাইম বাজেটে একটা এডিশনাল বেনিফিট আছে। মনে করেন আপনি একটা সামনে আপকামিং হচ্ছে মানে 21শে ফেব্রুয়ারি তো শেষ, আর এরপর কি আছে, পয়লা বৈশাখের আগে আর কোনো উৎসব আছে? 26শে মার্চ আছে। 26শে মার্চ আছে, ওকে ফাইন। সো আপনি মনে করেন 26শে মার্চের জন্য আপনি কি করলেন, 26 টাকা অফার। আজকে মনে করেন 24 তারিখ, আপনি বলেন 26শে মার্চ আপনার এখান থেকে যেই প্রোডাক্টটি অফার মানে কেউ ইয়ে করুক না কেন, ডেলিভারি চার্জ হবে 26 টাকা। ঠিক আছে? এখন আপনার প্রোডাক্টটা হতে পারে বই, কিংবা হচ্ছে গিয়ে আপনার কোনো খাবার বা এই জাতীয় জিনিস। আচ্ছা, আমাকে একটু বলেন তো, সকাল থেকে আপনার প্রোডাক্টের অর্ডার আসতেছে, রাতেও আসতেছে, কিন্তু রাত 12টার পরে কয়জন অর্ডার করবে? করবেন না স্যার। খুব কম হবে খুব না। কম, খুব কম। সো তখন আপনি চাইলে রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত একটা বন্ধ রাখতে পারেন। আবার আপনার প্রোডাক্টটা যদি হয় বেবি প্রোডাক্ট, তাহলে কিন্তু আবার আপনার বন্ধ রাখলে লস। কেন? কারণ বাচ্চা যখন ছোট থাকে, বেবির বাবা মা কিন্তু রাতেই জাগে না? হ্যাঁ হ্যাঁ। তো রাতে যেহেতু সে জাগনা থাকতেছে, এবং আপনি যদি একটা রাতেই বন্ধ করে ফেলান, তাহলে কি সে কোনো কিছু দেখতে পাবে যে আপনি কি সেল করতেছেন? সে কিন্তু দেখতে পাবে না। সো তখন কিন্তু আপনাকে 24 ঘন্টায় অ্যাড রান করতে হবে। সো এই জিনিসটা আমি আবারও বলতেছি, এটা সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধা কি? আপনি যদি মনে করেন যে স্যার আমি চাচ্ছি ইমপ্রেশন বেশি হোক, খরচ একটু কম হোক, তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে 6 ঘন্টার জন্য একটা বন্ধ করে দিলাম, হবে। বাট অসুবিধাটা কি, ওই 6 ঘন্টা আপনার ইম্পর্টেন্ট কাস্টমারও কিন্তু থাকতে পারে। আমি একদম ক্লাসের শুরুতে বলেছিলাম, একটা অ্যাড রান করার আগে আমাকে মাথায় রাখতে হবে কি, আমার কাস্টমারটা অনলাইনে কখন অ্যাক্টিভ থাকে, তাই না? সো এখন এটা ডিপেন্ড করতেছে আপনার প্রোডাক্টের উপর। লাইক আমার এই প্রোডাক্টটা হচ্ছে কেক, সো আমি এখানে সি মোর অপশনে গিয়ে আপনার এই অ্যাড রান অল টাইম না দিয়ে আমি এটা এডিটে দিয়ে অ্যাড রান অন স্কেডিউল দিতেই পারি। আবার আমার এইটা যদি মনে করেন ভ্যালেন্টাইন ডে 3 দিন আগে হতো, তাহলে কি আমি এটা দিব না? কারণ আমি তখন যাব মানুষের সামনে 24 ঘন্টা থাকার জন্য। বুঝতে পারছি? তাহলে প্রোডাক্ট এবং সিচুয়েশন অনুযায়ী জিনিসটা কি হবে, ডিফারেন্ট হবে। ওকে, আচ্ছা, সো এই ফার্স্ট পেজে সবকিছু কি বোঝা হয়েছে? স্যার First page এ- আমি বুঝবো Yes, sir. কিভাবে যে Yeah. আমার কাস্টমার এখন অনলাইনে আছে? আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, লাইক এবং সিচুয়েশনের উপর। কিরকম? লাইক আপনার ক্যাম্পেইনটা শেষ হবে 3 দিন আগে, মানে আর 3 দিন বাকি আছে। এখন এটা যদি কনজিউমার গুড হয়, তখন আপনি সারাক্ষণ চালান, কারণ আপনার কাস্টমারের, আপনার টার্গেট হচ্ছে তখন কাস্টমারের সামনে বারবার আসুক, হিট করুক। এইটা যদি লাক্সারিয়াস প্রোডাক্ট হয়, তাহলে আপনি কাস্টমারের বিজি টাইমে দেন, লাইক দিনের বেলা, রাতের বেলা কিছু সময়। আবার এইটা যদি আপনার এরকম প্রোডাক্ট হয় লাইক বেবি প্রোডাক্ট, তাহলে হচ্ছে রাতে বেশি ফোকাস করেন, দিনে আমার একটু হালকা ফোকাস করলেও সমস্যা নাই, বাট ফোকাস আমার করতে হবে। ফুড আইটেমের ক্ষেত্রে স্যার? ফুড আইটেমের ক্ষেত্রে আমি সবসময় সাপোর্ট করি 24 ঘন্টা দেওয়া। যদিও আমরা দেখাই কিভাবে অন অফ রাখতে পারবেন, বাট আমি সাপোর্ট করি 24 ঘন্টা দেওয়ার। কেন? কারণ মানুষটা হয়তো বা রাতে আরেকজনের সাথে ফোনে কথা বলতেছে আর ফেসবুক স্ক্রল করতেছে, হঠাৎ করে আপনার একটা যখন সামনে চলে আসবে, ও কিন্তু ভাববে কালকে তাহলে আমি এর নিয়ে ওই রেস্টুরেন্টে যাব, মানে একটু সাইকোলজিক্যাল গেম। সো ফুড আইটেমের ক্ষেত্রে আমি অলওয়েজ প্রেফার করি 24 ঘন্টা অ্যাড রান করা। স্যার মাস্টার্স টাইপের আইটেম গুলোতে কিভাবে করতে হবে? মাছ এগুলি তো তাড়াতাড়ি পৌঁছে যায়। হ্যাঁ, ওগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে যাবেন হচ্ছে ডেইলি বাজেটে, এবং ওগুলো হচ্ছে মানুষের সামনে সারাক্ষণ 24 ঘন্টা, মানে হচ্ছে পচনশীল বলেন বা দ্রুত সেলিং আইটেম বলেন, এগুলোর ক্ষেত্রে অলওয়েজ 24 ঘন্টা অ্যাড রান দিবেন।
ঠিক আছে? ওকে, সো এরপর আমি হচ্ছে এই নেক্সট অপশনটা দিব, তাহলে হচ্ছে আমি আমার সেকেন্ড স্টেজে চলে আসছি। সেকেন্ড স্টেজে আসার পর আমার প্রথম কাজ কি? নেম দিতে হবে। নেম চেঞ্জ করতে হবে। সো আমি নেমটা চেঞ্জ করে ফেলাইলাম, ডিলিট করে। কি কপি হয়ে গেল? না, ভ্যানিলা কেক। ওকে, সো আমার দুইটা নেম দেখেন এখন সেম। ইভেন থার্ডে গিয়েও আমি এই কাজটাই করব। এখন এই সেকেন্ড স্টেজে আসার পর ওরা আমাকে কয়েকটা এরর মেসেজ দেখাচ্ছে। দেখেন ডান দিকে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন কাজ করবেন তখন অনেক এরর মেসেজ আসবে ডান দিকে, বাট ওইটার দিকে তাকানো যাবে না। বিকজ আমরা দেখবো এইখানে আমরা দুই একটা এরর সলভ করলে এই মেসেজগুলো চলে যাবে। ওকে, সো এখন থেকে আপনারা এই দিকে বেশি লক্ষ্য রাখবেন এবং এই দিকে লক্ষ্য রাখবেন যে এক একটা এরর যাচ্ছে কি না। ঠিক আছে? সো দেখেন এইখানে হচ্ছে অ্যাড টাইপ দুইটা, একটা হচ্ছে স্পন্সর্ড মেসেজ আর একটা হচ্ছে ক্লিক টু মেসেজ। এখন স্পন্সর মেসেজ কাদের জন্য আর ক্লিক টু মেসেজ কাদের জন্য? ক্লিক টু মেসেজ হচ্ছে আমাদের জন্য, নরমাল আমরা যারা একটা বিজনেস চালু করতেছি বা হচ্ছে মনে করেন একটা বিজনেস রানিং এ আছে বা একটা পেজ আছে, আমাদের জন্য হচ্ছে ক্লিক টু মেসেজ। আর স্পন্সর্ড মেসেজ কাদের জন্য? যারা কিনা বিডিং সিস্টেম ইউজ করে, লাইক কোকা কোলা, পেপসিকো, লাক্স মানে ইউনিলিভার। এরা কি করে? এদের এই অ্যাড রান করতে কিন্তু ওরা ফেসবুককে আমার বা আপনার মতো 1200-1500 টাকা দেয় না। ওরা ফেসবুকের সাথে বিডিং এ যায় কোটি টাকার, এবং সেই বিডিং সাকসেস করার পর ওরা স্পন্সর্ড মেসেজে যায়। ওকে, সো হচ্ছে গিয়ে কি করব আমরা? হচ্ছে কোনটা দিব, ক্লিক টু মেসেজ না স্পন্সর্ড মেসেজ? ক্লিক টু মেসেজ। ক্লিক টু মেসেজ, ভেরি গুড। এরপর আসতেছে হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। লাইক হচ্ছে আপনি চাইলে একই সাথে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে অ্যাড রান করতে পারেন একই খরচে, এবং ইনস্টাগ্রামেও করতে পারেন। সো আমি আপাতত মেসেঞ্জারই দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপে খুব একটা মানে এডুকেশনাল সাইট ছাড়া আমাদের দেশে খুব একটা হয় না। সো আমি মেসেঞ্জার নিয়ে কাজ করতেছি। ওকে, এরপর আসতেছে আমার পেজ। আমার পেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো আমাদের পেজের আমি ডিরেক্টলি নাম লিখে নিই, কারণ আমার এখানে যেহেতু অনেকগুলা পেজ। সো এই পেজ পেয়ে গিয়েছি, দিয়ে দিলাম। ওকে, এইবার আসতেছে দেখেন এই যে একটা এরর মেসেজ, এটা কেন আসছে এই জিনিসটা একটু ভালো মতো বুঝেন। ফেসবুক সবসময় দেখবেন বাই ডিফল্ট 1 মাসের শিডিউল করে দেয়। কয় মাসের? 1 মাস। 1 মাস। এখন বলতে পারেন স্যার 1 মাস কি অ্যাড রান করা যায় না? আমি 3000 টাকার রান করলাম, 1 মাসে একটাই করলাম। করতে পারবেন, কিন্তু একটু চিন্তা করেন ছোটবেলায় বিটিভিতে সবাই মুভি টুভি দেখছি না, বাংলা মুভি। জি স্যার। এই বাংলা মুভি দেখার সময় যখন অ্যাড রান হতো, কি হতো? অ্যাডটা প্রথম দেখতে খুব ভালো লাগতো, তাই না? এবং টিভিতে বারবার দেখাতো। 1 সপ্তাহ পর কি হতো? অ্যাডটা একটু কেটে ছোট করে দেওয়া হতো। আর 1 সপ্তাহ পর কি হতো? অ্যাডে শুধু জিস্ট বা মূল যে পার্টটা আছে শুধু ওই পার্টটাই দেখাতো, আর কিছু দেখাতো না। সো ব্যাপারটা আসলে এরকম, আপনি যদি একটা কন্টেন্টের উপর টানা 1 মাস ক্যাম্পেইন করেন, জিনিসটা আসলে একটু বোরিং হয়ে যায়, মনোটোনাস হয়ে যায়। সো সবসময় ট্রাই করবেন কন্টেন্ট চেঞ্জ করে করে করতে। সো একটা কন্টেন্টের উপর ম্যাক্সিমাম 15 দিন, 15 দিন আমরা যাবো না, আমরা 7 দিন 10 দিন, এর বেশি আমরা একটা কন্টেন্টের উপর যাবই না, গেলে ম্যাক্সিমাম 15 দিন। বাট 7 দিন এন্ড 10 দিন ফেয়ার এনাফ। বুঝতে পারছি? সো আমি একটা মনে করেন আজকেই ক্যাম্পেইন রান করবো রাত 8টার সময়। এখন কথা হচ্ছে স্যার এই ক্যাম্পেইনটা কবে দিয়ে রাখবো? আপনাদেরকে ভালো একটা কথা আইডিয়া দেই, ক্যাম্পেইন অলওয়েজ একদিন আগে শিডিউল করবেন। কয়দিন আগে? একদিন আগে। কারণ এই ক্যাম্পেইনটা যেমন আমি এখন এখানে কিন্তু পাবলিশ করতে পারবো না, আমার এখানে কার্ড নেই। বাট হচ্ছে আপনাদের যখন কার্ড হয়ে যাবে, আপনারা যখন পাবলিশই দিবেন, দেখবেন এই ক্যাম্পেইনটা প্রসেস হতে ওরা 1 থেকে 1.5 ঘন্টা টাইম নেয়। এরপর গিয়ে ওরা রান করা শুরু করে। সো আপনি যদি মনে করেন টাইম দিলেন এই জায়গাটাতে, মনে করেন 7টা, ফর এক্সাম্পল 7:10, এখন বাজে 7:05, 7:10 এর মধ্যে এই ক্যাম্পেইনটা কখনোই প্রসেস হওয়া শেষ হবে না। দেখা যাবে এই ক্যাম্পেইন প্রসেস হতে হতে 9টা বেজে গেছে, এবং তখন ও বলবে কি, তখন বারবার আপনার এখানে এরর আসবে, ড্রাফটে অ্যাডভার্টাইজমেন্ট পড়ে থাকবে, বলবে ক্যাম্পেইন রিশিডিউল করেন আপনি, তখন আবার এই টাইম চেঞ্জ করে আবার দিবেন, আবার সেম কাহিনী হবে। সো বেটার হচ্ছে সবসময় একদিন আগে ক্যাম্পেইন শিডিউল করে রাখবেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো আমি এটা আরো ভালো বোঝার জন্য আপনাদের এখানে দিয়ে দিলাম ফেব্রুয়ারি 23 এবং রাত 8টার সময়। রাত 8টা কেন সিলেক্ট করলাম? কারণ ফেসবুকে যে কোনো পোস্ট করার পারফেক্ট টাইম হচ্ছে রাত 8টা। ওকে, সো আমরা বলেছিলাম হচ্ছে আমরা কয়দিন, 7 দিন বা 10 দিনের জন্য করব। সো আমি একটু বাড়িয়ে দিলাম হচ্ছে 8টা,
ডান। এখন আমরা শিডিউল অন করলে এই জিনিসটা আসবে, আর শিডিউল অন না করলে এই জিনিসটা আসবে না। আমরা কি লাস্ট পেজে শিডিউল অন করেছিলাম? নো স্যার, করেছি। করে আমি আগের পেজে হ্যাঁ, এর আগের পেজে আমরা শিডিউল অন করছি, যাতে আপনারা দেখে রাখেন আর কি শিডিউল অন কিভাবে করে বা এই কাজগুলো কিভাবে করে। আপনাদের সিচুয়েশন ওয়াইজ দরকার পড়লে করবেন, না পড়লে করবেন না, ঠিক আছে? সো আমি হচ্ছে জিনিসটা দেখিয়ে দিচ্ছি, আপনাদের দরকার পড়লে এটা করবেন, না করলে করবেন না। এগুলো হচ্ছে অপশনাল, এগুলো যে করতে হবে এরকম কোনো মানে বাধ্যবাধকতা নেই। এখন দেখেন তো আমি অ্যাড কটার সময় দিয়েছি? 8টায় না? এখন এইখানে প্রতি 3টা মিলে একটা ঘর, লাইক 6টা, 7টা, 8টা। সো যেহেতু 8টায় শুরু হবে 8টায় বসাই দিলাম। এরপর 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা। এখন আমি অ্যাড মনে করেন সকাল 8টা পর্যন্ত, 7টা পর্যন্ত বন্ধ রাখলাম, 8টা থেকে আবার শুরু করলাম, এক টানে দিয়ে দিলাম। এইটা হতে পারে, আরেকটা হতে পারে কি 24 ঘন্টা আমি অ্যাড রান করবো, এটাও হতে পারে। সো এই জিনিসটা যে শিখে রাখলেন, যে যদি কখনো কোনো ক্লায়েন্ট এরকম ভাবে আপনাদের বলে দেয় যে আমি স্যাটারডে, সানডে, টুয়েসডে এই 3 দিন ক্যাম্পেইন রান করবো, মানডে করবো না, আচ্ছা তাহলে মানডে না করতে চাইলে এখান থেকে কি করতে হবে? জাস্ট এই মানডেটা ধরে উঠাই দিবেন, আর কোনো কাজ নেই। ওকে, সুন্দর। হ্যাঁ, যদি যদি কোনো ক্লায়েন্ট বলে, আদারওয়াইজ নিজেদের জন্য করলে আমরা আমার যদি মনে হয় আপনাদের প্রোডাক্ট ম্যাক্সিমামই থাকবে হয় খাবারের অথবা টি শার্টের, কিংবা হচ্ছে কি আপনার আদার্স যে জিনিসগুলো আছে। সো নিজেদের জন্য করলে আমি সাজেস্ট করবো 24 ঘন্টাই করে দেন, কোনো সমস্যা জি নেই। জি জি। ওকে, আচ্ছা, এরপর আসি অডিয়েন্স। এই জায়গাটাতেই হচ্ছে আমার মেইন ঘটনা। এখন এইখানে যদি আমার কাছে অডিয়েন্স না থাকতো তাইলে কিন্তু বিপদ ছিল। এখন আমার হাতে কি একটা অডিয়েন্স আছে না? জি স্যার। ওই যে অডিয়েন্স ইনসাইড আমরা করে রেখেছিলাম, ওই অডিয়েন্সটা কোথায় আছে? এই যে ইউজ সেভড অডিয়েন্স। এখানে যদি যাই, আমাদের অডিয়েন্সের নাম কি ছিল? ESDM 2118 পেয়ে গিয়েছি না আমরা? জি স্যার। ডান, এবার আমি দিয়ে দিলাম। এখন মজার বিষয় হচ্ছে এখানে 3 ধরনের অডিয়েন্স আছে। কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের। নাম্বার 1, যারা সবসময় অনলাইন থেকে কেনাকাটা করে। নাম্বার 2, যারা অনলাইনে দেখবে কিন্তু কিনবে গিয়ে অফলাইনে। আর নাম্বার 3, ও জীবনে কিনবে না, ও কি করবে? আপনার কাছে শুধু দাম জিজ্ঞাসা করবে, ভাই এটার দাম কত? ঠিক আছে? হ্যাঁ। সো এখন এই 3 ধরনের অডিয়েন্স থেকে আমার টার্গেট হচ্ছে সবচেয়ে সেফ হচ্ছে কারা? যারা সবসময় অনলাইন থেকে কেনাকাটা করে তারা। এবং আমার টার্গেটও থাকবে এদের কাছে, কারণ এদের কাছে সেল করতে ইজি। তাহলে আমাকে এই জায়গাটা ওইটাই স্পেসিফাই করতে হবে। আর এইখানে যে ইন্টারেস্টটা আমরা সবই কি দিতে পারছি? দিতে পারি নাই, আরো কিছু মানুষজন বাকি আছে, তাদেরকে স্পেসিফাই করতে হবে। তাছাড়া এই যে লোকেশন আমি পুরো বাংলাদেশ জুড়ে দিয়েছি। শুরু থেকে একটা বিজনেসের সম্ভব পুরো বাংলাদেশ জুড়ে আপনি প্রোডাক্ট ডেলিভারি করবেন? না স্যার। এখন মনে করেন আপনি বলেন স্যার আমি ব্র্যান্ডিং এর জন্য পুরো বাংলাদেশে অ্যাডভার্টাইজমেন্ট করব। এখন পঞ্চগড় থেকে একজন আপনাকে নক দিল যে ভাই আমার একটা টি শার্ট লাগবে, আপনি বলেন ঢাকার বাইরে আমরা ডেলিভারি করি না, তাহলে কি এখানে ব্র্যান্ডিংটা হলো নাকি আরো দুর্নাম হলো? দুর্নাম হলো। সো আপনাকে প্রথম টার্গেট হচ্ছে আমার এই অ্যাড গুলা যাতে শুধুমাত্র আমার ঢাকার মধ্যেই থাকে, ঢাকার বাইরে আপাতত আমার যাওয়া দরকার নাই। তাহলে কি করব? এই যে এখানে যে এডিট অপশনটা আছে, এই এডিটে আমি যাব। এডিটে গিয়ে ফার্স্টে হচ্ছে আমি লোকেশনটা এডিট করব। এডিটে গেলাম, এখানে কি বাংলাদেশ দেওয়া আছে না? এবার এটা ক্রস করে ফেলেন। ইনক্লুড দেওয়া আছে, যেটা রাখবো সেটা ইনক্লুডে রাখবো, আর যেটা রাখবো না সেটা কি করব? এক্সক্লুড করে দিব। সো ইনক্লুড করে দিয়ে আমি বললাম ঢাকা। সো দেখেন ফার্স্টে যেটা আসছে ঢাকা ডিভিশন। কি আসছে? ঢাকা ডিভিশন। তার মানে কি এটা কি ঢাকা সিটি আসছে? ঢাকা বিভাগ। শুধু ঢাকা বিভাগ চলে আসছে। সো আমি ঢাকা বিভাগ সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমি চাচ্ছি শুধু ঢাকা সিটিটাকে রাখতে। 2 ধরনের হতে পারে। এক, আপনি এই রেডিয়াস ধরে বাড়াতে বা কমাতে পারেন। এক, আপনি এখানে যেগুলো ইনক্লুড আছে এর বাদে যেগুলো আছে সেগুলো এক্সক্লুড করতে পারেন। আর এক হচ্ছে আপনি এখানে ড্রপ পিন চেঞ্জ করে বসাতে পারেন। এখন ড্রপ পিন আর রেডিয়াস এই দুইটা জিনিস একটু ভয়াবহ আমাদের শুরুর দিকে যারা আমরা কাজ করি তাদের জন্য। কেন? কারণ মাঝে মধ্যে কিছু জায়গা দেখবেন 3টা মিলে একটা জায়গা হয়, লাইক মিরপুর 10 নম্বর গোল চক্কর দেখেছেন? জি। সোজা চলে গেলে কাজীপাড়া, পিছনের দিকে আসলে 2 নাম্বার,
সামনের দিকে গেলে হচ্ছে বাম দিকে গেলে হচ্ছে 14 নাম্বার, আবার পিছনের দিকে গেলে হচ্ছে অরিজিনাল 10। এখন মনে করেন আপনি এই রেডিয়াসটা কমে 25 কমে 10-এ নিয়ে আসলেন এবং 10-এর কারণে গোল চক্করটা বাদ পড়ে গেল, তাহলে কি ওই গোল চক্কর ঘিরে যে জায়গাগুলো আছে সেগুলো সব বাদ পড়ে যাবে না? জি স্যার। তাহলে কিন্তু পুরোটাই আমার বাদ হয়ে যাচ্ছে। সো এরকম কিছু পয়েন্ট থাকে যে এটাকে আমরা চৌরাস্তা বলি। সো এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য আমরা এইটা ধরবো না। সেকেন্ডলি ড্রপ পিনে একটু গরমিল হলে পুরো অ্যাড গরমিল হয়ে যাবে। সো বেটার হচ্ছে আমরা যেটা ইনক্লুড করেছিলাম এইখান থেকে আবার এক্সক্লুড করে দিব। লাইক এক্সক্লুড করলে আমি বাদ দিচ্ছি নারায়ণগঞ্জ, মনে করেন নারায়ণগঞ্জ, তারপর বাদ দিলাম হচ্ছে গিয়ে সাভার, জামালপুর। এখন দেখেন তো জামালপুর যখন আমি লিখলাম ঢাকা বাদে বাকি সকল ধরনের জামালপুর আসছে কিনা? জি স্যার। সো এই ধরনের মাঝে মধ্যে দুই একটা জিনিস পাবেন, তখন কি করবেন, এই জায়গার নামের পর কমা দিয়ে সিটিটার নাম লিখে ফেলবেন। এইবার দেখেন ঢাকা ডিভিশন চলে আসছে না? জি স্যার। তারপর হচ্ছে টাঙ্গাইল, তারপর হচ্ছে আপনার আর কি কি আছে? মানিকগঞ্জ, মানিকগঞ্জ, তারপর হচ্ছে আপনার আর কি আছে, ফরিদপুর, গাজীপুর আছে স্যার। গাজীপুর। স্যার এখন নারায়ণগঞ্জ আছে আমাদের। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ আছে, মুন্সিগঞ্জ। এছাড়াও দেখবেন নরসিংদী, আরো কিছু জায়গা আছে। হ্যাঁ, সেগুলোর নাম আপনারা লিখে দিবেন। এখন মজার বিষয় হচ্ছে এই যে এই জিনিসটা আপনারা শিখলেন, এইটা হচ্ছে একটা ওয়ে যেটা কিনা কঠিন ওয়ে। এখন সহজ ওয়েটা কি? প্র্যাকটিক্যালি আপনি যখন বিজনেস করবেন আপনার কিছু কমফোর্ট জোন আছে না? লাইক আমি ঢাকা সিটিকে টার্গেট করলাম, এখন পুরো ঢাকা সিটি জুড়ে আমি করবো না, আমি চাচ্ছি মোহাম্মদপুর আর মিরপুর থেকে বেশি মানুষ আসুক। কি করবেন? ইনক্লুডে যাবেন, ইনক্লুডে গিয়ে মোহাম্মদপুর লিখে দেবেন। মোহাম্মদপুর খুলনা হয়ে গেছে, এটা জাস্ট কমা দিয়ে ঢাকা, এই যে মোহাম্মদপুর ঢাকা লিখে দিলাম। সো এইভাবে হচ্ছে আমরা ডিরেক্ট টার্গেটিং করি, বাট দুইটাই আপনারা শিখে রাখলেন। এক্সক্লুড ইনক্লুড করলে কিভাবে করব, আর হচ্ছে কি যদি আমি এক্সক্লুড ইনক্লুড না করে অন্যভাবে করি তাহলে কিভাবে করব। ঠিক আছে, ওকে। সো আমি যদি মনে করি এখন মিরপুর যাচ্ছি, মিরপুর 10, মিরপুর 10 বসাই দিলাম, হয়ে গেল। ঠিক আছে, সো ক্লায়েন্ট যদি এখন আমাকে শুধু ইউএসএ টার্গেট করতে বলে তাহলে কি আমরা পারবো না? জি আবার স্যার। যদি বলে যে ইউএস এর এই জায়গায় ইনক্লুড করো আর এই জায়গায় এক্সক্লুড করো তাহলে আমরা পারবো না? জি স্যার পারবো। তাহলে দুটাই আপনাদের জন্য হয়ে গেল। ঠিক আছে, ওকে। সো আমার এক্সক্লুড শেষ, মানে লোকেশন রিলেটেড আপডেট শেষ। এরপর আমরা একটা আপডেট দিয়ে রাখবো, কেন? আদারওয়াইজ যদি আমরা এটা সেভ না করি, এটা কিন্তু ওই যে অনেকটা হচ্ছে এক্সেল শিটের মতো, সেভ না করলে আবার জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওকে, সো এইবার আমি একটু আরেকবার এডিটে যাব, এডিটে গিয়ে এইবার আমার টার্গেট হচ্ছে এই ডিটেল টার্গেটিংটাকে আরো বড় করার বা আরো স্পেসিফিক করার। সো আমি কি করব? এডিট দিব। এখন একটু চিন্তা করেন, এই যে শুরুর দিকে আমি বললাম এখানে 3 ধরনের অডিয়েন্স আছে, যার মধ্যে এক ধরনের অডিয়েন্স হচ্ছে যারা শুধুমাত্র অনলাইন থেকে কেনাকাটা করে। তার মানে ওদের এই যে অনলাইন থেকে কেনাকাটা করে এইটাও কিভাবে ডিটেক্ট করলো? আপনার বা আমাকে দিয়েই। লাইক লাস্ট আমি কোন পেজে অর্ডার দিয়েছি, আমি আরেকজনের সাথে যখন চ্যাটিং করছি কতবার ফেসবুক থেকে কেনার কথা বলছি, কতবার প্রোডাক্টের নামের বা প্রোডাক্ট সম্বন্ধে আরেকজনের সাথে ডিসকাস করছি, কতবার কতক্ষণ একটা পেজে আমি আছি, এরকম আরো অনেক কিছু দেখে ওরা সিলেক্ট করে এরা হচ্ছে শুধুমাত্র অনলাইন থেকেই কেনাকাটা করে। এবং এই যে মানুষগুলা যারা কিনা শুধুমাত্র অনলাইন থেকে কেনাকাটা করে ওদেরকে বলা হয় এঙ্গেজ শপার্স। কি বলে?
এঙ্গেজ শপার্স। এঙ্গেজ শপার্স। এবং একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই এঙ্গেজ শপার্সকে ইনক্লুড করতে হবে। বাট আপনি যদি সার্ভিস নিয়ে কাজ করেন তাহলে এঙ্গেজ শপার্স আসবে না। ভাইয়া আমি যদি হ্যাঁ। বাংলাদেশ থেকে আমার অ্যাড ম্যানেজারের থেকে যদি আমি পেজ ক্রিয়েট করে যদি অ্যাড দিই ইউএসএ, রোমানিয়াতে, তাহলে কি ওরা কি বুঝতে পারবে আমার পেজ দেখে লোকেশন ধরে এটা বাংলাদেশ থেকে অ্যাড দিচ্ছে? আপনি বাংলাদেশ থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই তো। না না, আমি চাচ্ছি যে আমার ইয়েটা মানে গোপন রাখতে। হ্যাঁ, ফেসবুক তো সবই বুঝবে, ওরা না, হয়তো বা ফেসবুক বুঝে ফেলুক, কিন্তু ট্রাফিক বুঝতে পারবে, যে কোন ট্রাফিক বুঝতে পারবে, হ্যাঁ মানে আমার যে ক্লায়েন্ট বুঝতে পারবে। কেন? কারণ ও আপনার পেজে যাবে, তাহলে হবে না। ওইখানে গিয়ে হচ্ছে লোকেশন এগুলা দেখবে। জি জি জি, আমি যে প্রোডাক্ট গুলো সেল দিই এগুলো সবই মনে করেন যে ইউএস লোকেশনে সেল দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আমি ভিপিএন ইউজ করে ওই ইনস্টাগ্রাম গুলো চালাই, টুইটারটা চালাই, তো এই জন্য আচ্ছা বলছিলাম। আচ্ছা। ও, কিন্তু হচ্ছে ওরা যখন পেজে যাবে তখন তো আবার ঠিকই দেখে ফেলবে। না না না, তাহলে পারবো না। কারণ কি আপনার হচ্ছে যে ওরা, আমি যখনই দেখবে যে ইউনাইটেড স্টেট বাদে অন্য কান্ট্রি এটা সেল দিচ্ছে, সবাই মার্কেট প্লেসে সবাই ফেক ভাবে, কেউ আচ্ছা বিশ্বাস করে না। আর আমেরিকা দেখলে মাথা খারাপ। হ্যাঁ হ্যাঁ, এটা এটা রিয়েল। কারণ আমার কাছে আপনার ওই যে আমেরিকার নাম্বার আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, ওরা ফোন দেয়, আমি ফোন রিসিভ করিনি, কিন্তু আমি মেসেজ করি। আচ্ছা আচ্ছা, যাক সমস্যা নেই। ওকে, সো আসেন এবার তাহলে আমাকে ফার্স্টে ইনক্লুড করা লাগবে কি, এঙ্গেজ শপার্স। ওকে, সো আমি লিখলাম এঙ্গেজড শপার্স। এখন দেখেন এখানে চলে আসলো, অনেক সময় লিখার পর নাও আসতে পারে। সো তখন কি করবেন, এই যে এখানে যে ব্রাউজ আছে, ব্রাউজে যাবেন, বিহেভিয়ারে যাবেন, তারপর ওখান থেকে হচ্ছে গিয়ে পারচেজ বিহেভিয়ার আছে, এখানে যাবেন, গেলে দেখবেন এই এঙ্গেজ শপার্স গুলো আছে। ওকে, এখন এই যে আপনি কেক নিয়ে যেহেতু প্রমোশন আমরা চালাচ্ছি, তার মানে আমাদের টার্গেটের মধ্যে কারা আসে, আপকামিং যাদের বার্থডে আছে তারা আসার কথা। এখন আমাকে একটু বলেন তো, মনে করেন 2 দিন পর আপনার বার্থডে, আপনার বার্থডে থেকে আপনি কেক কিনবেন? তাহলে আমাকে টার্গেট করতে হবে কাকে, যার বার্থডে তার ফ্রেন্ড অথবা রিলেটিভদেরকে, যারা কিনা তাকে কেক কিনে দিবে, তাই না? সো তাহলে কি করব, আমরা এখানে লিখব ফ্রেন্ডস অফ পিপল। দেখেন, ফ্রেন্ডস অফ পিপল উইথ বার্থডে ইন আ মান্থ, ঠিক আছে? 7 থেকে 10 দিনও আছে, 0 থেকে 7 ডেজও আছে। সো আমি লিখলাম এই পুরো মাস জুড়ে যাদের বার্থডে আছে তাদেরকে আমি টার্গেট করব, দিলাম। আবার দেখেন, ফ্রেন্ডস অফ পিপল, দেখেন যারা কিনা নিউলি এঙ্গেজড হয়েছে তাদেরকে, সো দিলাম। তারপর মনে করেন অ্যানিভার্সারিতেও তো কেক লাগে, তাই না? সো অ্যানিভার্সারি দেই, এই গত 30 দিনে কার অ্যানিভার্সারি আছে, দিলাম। আর তারপর হচ্ছে কি, আর কাদের কাদের কেক লাগে, এটা তো বোঝা যাবে না। ইনস্টাগ্রামে কি অ্যাড দিতে হলে সেম প্রসেসিং? হ্যাঁ সেম সেম, আমি জাস্ট একটা জায়গা দেখিয়ে দিব যে কোনটা দিবেন আর কোনটা বসাবেন না, তাহলেই হয়ে যাবে। সো মোটামুটি আমার ফেসবুকের থ্রু বাদ দিয়ে, ফেসবুকের থ্রু বাদে জাস্ট শুধু ইনস্টাগ্রাম ধরে আমি শর্ট ভিডিও প্রমোট করব। সেম প্রসেস, আমি জাস্ট দেখিয়ে দিব এটা। হ্যাঁ, সো এতটুকু আমার টার্গেট আছে, ডান। এরপর আমাকে কি করতে হবে, আপডেট দিতে হবে, আমি আপডেট দিয়ে দিলাম, ডান। এরপর দেখি আমার এখানে আর কোনো কাজ আছে, নাই। এরপর আর এখানে আমার কোনো কাজ নেই। এইবার আসেন প্লেসমেন্ট। এই যে একটু আগে বলে ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড দিব, এতটুকু পর্যন্ত আমার সেম। ম্যানুয়াল প্লেসমেন্টে যাব, অটোমেটিক প্লেসমেন্টে আমরা যাব না। এখন আমি যদি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাই তাহলেও এটা আমার টিক দেওয়া থাকতে হবে, আর যদি অ্যাড না দিতে চাই তাহলে আমার এটা টিক দেওয়া থাকতে হবে। আই রিপিট, আমি যদি অ্যাড দিতে চাই তাহলেও কি থাকতে হবে, টিক দেওয়া থাকতে হবে, আর যদি দিতে না চাই তাহলেও কি থাকতে হবে, টিক দেওয়া থাকতে হবে। কারণ এইখান থেকে আপনি যদি সরান, দেখেন এই জিনিসগুলো সরে যাচ্ছে। ওকে, তো আমি এইটা রেখে দিব, এইটা আমি সরাবো না। এবং আমি দেখি আমার একটা কোথায় কোথায় যাবে, ফেসবুকে নিউজ ফিডে যাবে, ইনস্টাগ্রাম ফিডে যাবে,
মার্কেট প্লেসে যাবে, এবং আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্টোরিজ এন্ড রিলস, এখানে যাবে, এবং সার্চ অপশনটা যাচ্ছে কিনা এইটাও মাথায় রাখবেন, জি এটাও আমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো সার্চে যাচ্ছে, হ্যাঁ সার্চে যাচ্ছে, মেসেজ, ওকে ফাইন, ডান। সো এরপর আমি নেক্সট, এই পেজের কাজ শেষ। এইবার এই পেজে এসে সবার আগে আমাকে যেটা করতে হবে কি, পেজের নাম চেঞ্জ। সো আমি দিয়ে দিলাম ভ্যানিলা কেক। দেখেন তিনটা নাম আমার একসাথে হয়ে গেছে, একই রকম হয়ে গেছে, সো এটা আমার ডান। এরপর আমার হচ্ছে গিয়ে এই যে ফেসবুক পেজ। এইবার আমি যদি ইনস্টাতে অ্যাড দেই, তাহলে এই যে এখানে দেখেন কানেক্ট অ্যাকাউন্ট কথাটা বলা আছে না, জি আচ্ছা। জাস্ট জি। এখান থেকে অ্যাকাউন্টটা কানেক্ট করে দিবেন। আর যদি অ্যাড না দেন তাহলে এটারে কিচ্ছু করার দরকার নাই। না আমি বলতে স্যার এক চাচ্ছিলাম এক ফেসবুক বাদে পেমেন্টেই হবে তাহলে? এক পেমেন্টই হবে। ভাইয়া আমি ইনস্টাগ্রামে ডাইরেক্ট অ্যাড মানে অ্যাড রান করতে চাচ্ছি, মানে ফেসবুকের থ্রু বাদই। হুম হুম হুম। হ্যাঁ ওই তো, তাহলে হচ্ছে কি ওই যে ওখান থেকে ফেসবুকটা উঠাই দিবেন, এর আগের পেজে যখন সবগুলাতে টিক ছিল না, ওখান থেকে ফেসবুকটা উঠাই দিবেন। কারণ ইনস্টাগ্রামে তো এখন হচ্ছে ডিরেক্টলি মেসেঞ্জার দিয়ে মানে ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে করতে হয়। ও মানে ডিরেক্টলি ওখানে হবে না, না আমার না, না। আলাদাভাবে খোলা আছে। হ্যাঁ ওইটা নিয়ে ওরা অলরেডি মানে ইয়ে চলতেছে, ওদের মধ্যে লিগ্যাল কিছু ইস্যুস চলতেছে, বাট আচ্ছা। ফেসবুক এখনো পারমিশন দিচ্ছে না। ওটা হলে ইনস্টাগ্রামে খুব দ্রুত মানে রিচ করতে পারতাম। হুম হুম হুম। বুঝতে পারছি। ওকে ওকে, সো এরপর এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাড সেট আপ করবো। আপনি চাইলে ইউজ এক্সিস্টিং পোস্ট, লাইক এই পোস্টটা এখানে অলরেডি আছে, এইটার উপরে অ্যাড রান করতে পারেন, কারণ এখানে আমার অলরেডি অ্যাড কপি সব লেখা আছে। আপনি চাইলে এখান থেকেও অ্যাড ক্রিয়েট করতে পারেন। ওকে, সো আপনারা আই গেস ইউজ এক্সিস্টিং পোস্ট দেখেছেন এর আগে, তাই না? সো আমি আপনাদেরকে ক্রিয়েটেড, মানে আপনি যদি এইখানে অ্যাড তৈরি করেন, যদিও এটা খুব ভেজালের, আমরা এখান থেকে অ্যাড তৈরি করব না। সো তারপর আমি দেখিয়ে দিচ্ছি কেউ যদি চায় এখান থেকে অ্যাড কিভাবে ক্রিয়েট করবে। ক্রিয়েট অ্যাড দিবেন, এখানে আপনি চাইলে সিঙ্গেল ইমেজ ইউজ করতে পারেন, চাইলে ক্যারোসেল দিতে পারেন। ক্যারোসেল এখন একটু ডিস্টার্ব করতেছে, সিঙ্গেল ইমেজটা মোটামুটি ঠিক আছে। ওকে, সো এখান থেকে অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ, আপলোডে যাবেন, আপলোডে গিয়ে আমাদের ইমেজটা কই গেল, এইটা মনে করেন আমার ইমেজ, আপলোড আমি দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম, নেক্সট। এখন দেখেন ও আমাকে কোন ফিডে, লাইক স্টোরিজে কিভাবে দেখাবে সেটা সাইজটা দেখাচ্ছে, স্ট্রিম মানে ফেসবুকের চলাকালীন মানে কোনো অ্যাড এর মাঝে, ভিডিওর মাঝে কিভাবে আসবে সেটা দেখাচ্ছে, এবং সার্চ রেজাল্টে কিভাবে আসবে সেটাও দেখাচ্ছে। ওকে, সো আমি ডান দিলাম। এখন আমার তো একটা অ্যাড কপি থাকবে, একটা অ্যাড কপি থাকবে না, সে অ্যাড কপিটা এইখানে আগে একটা নোটপ্যাডে লিখে তারপর এখানে বসাই দিবেন। লাইক মনে করেন আপনি লিখলেন হচ্ছে কুকিজ get some delicious cookies only। এই টেক্সটটা কি আপনার এডের উপরে শো করবে, তাই না? হ্যাঁ এটা অ্যাডের উপর শো করবে। ওকে, এরপর আপনি একটা ইমোজি দিয়ে দিলেন, দিয়ে দিলেন একটা ইমোজি। ওকে, দেন হচ্ছে আপনি যখন চ্যাটের উপর যাবে তখন কিভাবে চ্যাট ইন মেসেঞ্জার আপনি লিখলেন কুকিজ অ্যাট, এটা লিখে দিলেন ডেসক্রিপশন। এখানে যদি আপনি আরো অনেক কিছু লিখতে চান, লাইক হচ্ছে আমি একটা অ্যাড থেকে ডিরেক্টলি নিয়ে কপি করে নিয়ে দেখাই, এই যে এটা আমি ডিরেক্টলি কপি করলাম, ডেসক্রিপশন এখানে লিখে দিলাম। ওকে ফাইন, এন্ড দেন আমি চাচ্ছি হচ্ছে এইখানে একটা সেন্ড মেসেজ অপশন থাকুক, যেটা আপনি মেসেঞ্জার অপশন মানে মেসেজ অ্যাড দিলে বাই ডিফল্ট আপনি পেয়ে যাবেন, বাট যদি এঙ্গেজমেন্ট অ্যাড দেন তাহলে কি করবেন, এই যে এই জায়গাটাতে একটা অপশন আছে না, কল টু অ্যাকশন, এঙ্গেজমেন্ট অ্যাডে দেখবেন এখানে লার্ন মোরে দেওয়া থাকে, এখানে সেন্ড মেসেজে দিয়ে দিবেন। ওকে, এবার আমি চাচ্ছি এই যে এখানে নিচে যে একটা সেন্ড মেসেজ আসছে, সো আমার ইচ্ছা হচ্ছে এই মেসেজের যে চ্যাট অপশনটা আছে এইটা আমি আমার নিজের মতো সাজাবো। কিরকম করে সাজাবো, আমার নিজের মতো কাস্টমাইজ করব। সো আমি এখানে ক্রিয়েট দিয়ে দিই, সো ক্রিয়েট দিয়ে দিলে স্যার এটা কি ওই যে অটো যে মেসেজগুলো আসে ওটা? হ্যাঁ হ্যাঁ রাইট,
আমি চাচ্ছি শুধুমাত্র পোস্টের নিচে আসুক। লাইক এর আগে আমরা যেটা দেখছিলাম যে মেনি চ্যাট, সেটা কি দেখছিলাম যে পেজের মধ্যে, তাই না? এখন আমি চাচ্ছি পেজের মধ্যে তো মেনি চ্যাটের মাধ্যমে আমি করতেই পারি, কিন্তু প্রত্যেকটা পোস্টের মধ্যে ইন্ডিভিজুয়ালি মেসেজ আসবে। ঠিক আছে? সো কি কি মেসেজ আপনি দিবেন এখানে দিয়ে দিলেন। মনে করেন আপনি বললেন হচ্ছে হোয়াটস দ্য প্রাইস, হোয়াটস দ্য প্রাইস। সো এখানে বলে দিল 125 টাকা। তো আমি বলবো যে ক্যান আই সি, এই আসতে ক্যান আই সি ইউর, পাইছি। দিমুদেরা মাইন্ড দাঁড়ান মিউট করে নি। ওকে, ক্যান আই সি ইউর মেনু। এখানে আপনি চাইলে ইয়েস বলে হচ্ছে মেনুটা দেখাই দিলেন। তারপর হচ্ছে গিয়ে এখানে যদি আরো কোশ্চেন লিখতে চান, হোয়ার ডু ইউ লোকেটেড, আপনি বলে দেন পল্লবী। ওকে, সেভ এন্ড ফিনিশ, ডান। তাহলে কি হচ্ছে, তাহলে যে বিষয়টা হচ্ছে যে এই যে সেন্ড মেসেজ অপশনটা আছে, এইটা ক্লিক করলে মানুষজন কি পাচ্ছে, এই কোশ্চেনের অ্যান্সার গুলো সে পাচ্ছে। ওকে, দেন এইবার গিয়ে হচ্ছে জাস্ট পাবলিশ করে দিলেই হয়ে যাবে, আপনার অ্যাড রান হয়ে গেল। এবার বলেন পারা যাবে? জি স্যার। ওকে, সো খুব কঠিন কিছু? নো নো। আচ্ছা, এইবার আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই। হ্যাঁ, এই বিষয়টা মোটামুটি করতে পারলে আপনাদের সবকিছু ডান। বাজেটটা কি ওকে হয়ে গেল? বাজেটটার কি অবস্থা? কত টাকায় রান হচ্ছে একটা? আমি হচ্ছে 1200 টাকায় দিয়েছি, 1200 টাকা। ওকে, স্যার ক্যারোসেল অ্যাডটা বেশি এফেক্টিভ না ভিডিও অ্যাড গুলো এফেক্টিভ? ভিডিও ভিডিও গুলো এঙ্গেজমেন্টটা বেশি আসে। এঙ্গেজমেন্ট বেশি আসে। আপনি 10টা এরকম সিঙ্গেল ইমেজ অ্যাড দিবেন আর একটা ভিডিও অ্যাড দিবেন, মাচ এফেক্টিভ ভিডিও অ্যাড। ওকে, ঠিক আছে? ওকে, এইবার আরেকটা বিষয় দেখেন, এইটা তো দেখা গেল হচ্ছে আমরা যখন প্রথম অ্যাড রান করব, তাই না? এখন মনে করেন আপনার পেজের বয়স 6 মাস থেকে 1 বছর হয়ে গেছে। এখন প্রতিবারই কি আপনি এভাবে প্রথম অ্যাড রান করবেন? না। আপনার পেজের বয়স যখন 6 মাস থেকে 1 বছর, তার মানে কি এখানে একটা ভালো অ্যামাউন্ট অফ অডিয়েন্স আছে না? ভালো অ্যামাউন্ট অফ অডিয়েন্স আছে আপনাদের কাছে, তাই না? তাহলে আপনি কি করবেন, আপনার কাছে অডিয়েন্স যেহেতু আছে, দর্শকও আছে, কি করতে হবে, অ্যাড আমার মনে করেন সেকেন্ড পেজে আছে, সেকেন্ড পেজে আসার পরে তাহলে আমাকে কি করব, আচ্ছা লাস্ট পেজ যেটা প্রবলেম দেখাচ্ছে ওটা হচ্ছে পেমেন্ট মেথড। এই যে পেমেন্ট মেথড, কার্ড তো অ্যাড করা নেই এই কারণে। সো এই যখন এখানে অডিয়েন্স আসলো না, লাইক এই যে এই অডিয়েন্সটা আমি এখান থেকে রিমুভ করে দিই। দেখেন এখানে আমরা কি করলাম, সেভ অডিয়েন্সে গেলাম, তাই না? এই অডিয়েন্সটা রিমুভ করে দিই, সেভ অডিয়েন্স। এখন মনে করেন আমার নতুন অডিয়েন্স দরকার। এখন আমি কি করতেছি না, যদি আমার 6 মাস থেকে 1 বছর হয়ে যায়, একই প্রোডাক্টের উপর আবার রিমার্কেটিং করি, তাহলে কি আমার অডিয়েন্স ইনসাইটের দরকার আছে? নাই। রিমার্কেটিং কিভাবে করব, ক্যাম্পেইন রানে যাব, রানে গিয়ে এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্সে যাব, ক্রিয়েট নিউ, এই দেখেন এখানে একটা কথা আছে কি, কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স প্রেস করবেন। আপনার টার্গেট হচ্ছে কি ফেসবুক পেজ, তাই না? ফেসবুক পেজ দিবেন, নেক্সট দিবেন। যদি এটা আপনারা পিক্সেলের ক্লাসে দেখেছিলেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে যখন পেজের বয়স 6 মাস থেকে 1 বছর হয়ে যাবে, তখন আপনার কষ্ট কিভাবে কমিয়ে দিবেন। আপনি এখানে এসে আপনার পেজের নাম দিবেন, এটা ছিল আমাদের পেজ। এইবার দেখেন তো প্রথমটা কি, পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, মানে এখন যারা আপনার পেজে লাইক বা ফলো দিয়ে আছেন, কি আছে, যারা আপনার পেজে লাইক বা ফলো দিয়ে আছে, আপনি চাইলে তাদেরকে টার্গেট করতে পারেন। দ্যাট মিনস এই যে 6টা মাস সময় গেল, এই 6 মাসে যারা আপনার পেজে লাইক দিয়েছে, আপনি কি এখন চাইলে তাদেরকে টার্গেট করতে পারবেন না? জি স্যার। পারবেন। পিপল এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ। আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু আজানটা শেষ করব।
ওকে, সো হচ্ছে দেখেন এইখানে কি আছে যে আমার পেজে কারা কারা এঙ্গেজড হয়েছে, আমি চাইলে তাদেরকে টার্গেট করতে পারবো। এরপর কারা কারা আমার পেজ ভিজিট করেছে, তার মানে কি আপনার জীবনে আর কোনো কিছু হয় নাই, আপনি জাস্ট যে কোনো একটা পেজে একবার ঢুকছেন। এবার দেখেন তো এই পেজটা কি চাইলে আপনাকে টার্গেট করে ফেলতে পারবে না? পারবে? হ্যালো, জি স্যার। পারবে। তারপর কি, এরপর হচ্ছে যারা আপনার পোস্টে এঙ্গেজ হয়েছে, এরপর ওই দেখেন কেন আমি পোস্টের মধ্যে একটা কল টু অ্যাকশন বাটন দিব। দেখেন তো আমরা জানি কল টু অ্যাকশন বাটন কোনগুলা, মেসেজ, ফলো, এগুলা সবই তো, তাই না? সো আমার এখানে কারা কারা কল টু অ্যাকশন বাটন প্রেস করেছে আমি চাইলে তাকে টার্গেট করতে পারবো, কারা শুধুমাত্র আমাকে মেসেজ দিয়েছে আমি চাইলে তাকেও টার্গেট করতে পারবো, আবার কারা আমার পোস্টটাকে সেভ করে রাখছে চাইলে তাদেরকে টার্গেট করে রাখতে পারবো না আমি? জি রাখতে স্যার। পারবো। তাহলে বলেন তো যখন আমার পেজের বয়স 6 মাস থেকে 1 বছর হয়ে যাবে তখন কি আর আলাদা? হুম, সবগুলো করতে পারবেন। মনে করেন আমি এইটা করলাম, এইটা করার পর আবার এই যে প্রেস করে আবার একটা করব, এইটা করলাম। এবং তবে একটা বিষয় মাথায় রাখবেন যে এগুলা টার্গেট করার সময় অবশ্যই দিনটা 1 বছর কিন্তু ওরা দিয়ে রাখবে, বাট আমার পেজের বয়স 1 বছর না হলে কিন্তু ডাটা ইরর হবে। আমার পেজের বয়স যত আমি ততদিনের অডিয়েন্সকে টার্গেট করবো, লাইক আমি 3 মাসের অডিয়েন্স টার্গেট করবো 90। আবার যদি আমি আরেকটা দেই, এখানে বলতে হবে কি 90, এই জায়গায় যদি ডাটা না মিলে তাহলে কিন্তু ওভারল্যাপ হবে। লাইক একটার মধ্যে আপনি দিলেন 90 আর একটা দিলেন 365, তাহলে কিন্তু ডাটা কি হবে, ওভারল্যাপ হবে। সো এই টাইমটাও মাথায় রাখবেন। তার মানে যখন আমার পেজের বয়স বাড়বে 6 মাস থেকে 1 বছর হয়ে যাবে তখন কি আমার আর অডিয়েন্স ইনসাইট বের করা দরকার আছে? না বলেন তো। স্যার। না। কারণ আপনি চিন্তা করে দেখেন, আপনি মনে করেন টি শার্ট সেল করেন, এখন টি শার্টের মধ্যে অনেক ধরনের হতে পারে না, রাউন্ড নেক হতে পারে, তারপর হচ্ছে কি আপনার পোলো টি শার্ট হতে পারে, ফুল স্লিভ টি শার্ট হতে পারে, হাফ স্লিভ টি শার্ট হতে পারে। আপনি তো এক একবার এক একটা প্রোডাক্ট আনতে পারেন, তাই না? এখন আপনি যখন রাউন্ড নেক সেল করতেছেন পোলো টি শার্টের সময় কি আবার আমার অডিয়েন্স ইনসাইট বের করার দরকার আছে? দরকার নাই। রাউন্ড নেকের এই অ্যাডে তো আমার অনেক এঙ্গেজমেন্ট আসছে, তখন তো আমার পেজে অনেক আসছে, তাহলে এবার আমি ওদেরকে কি কাস্টম অডিয়েন্স বের করে ফেলতে পারবো না এরকম করে? জি স্যার। তাহলে যখন আমার পেজ বয়স বেড়ে যাবে তখন আমরা এইভাবে করব, আর যখন আমার নতুন ক্যাম্পেইন থাকবে বা ফার্স্ট ক্যাম্পেইন থাকবে তখন হচ্ছে এই যে প্রথমবার যেভাবে দেখালাম ওভাবে করব। ঠিক আছে? স্যার আমি যদি আমার পেজে আপনার হচ্ছে রিচ মানে পিপল আনার জন্য ইয়ে করি সেটা কি এনগেজ করব? না, পেজ লাইক। ভাইয়া এই হুম। ভাইয়া আমাকে একটা জিনিস একটু হেল্প করবেন। আমি একটা ভিডিও, হ্যাঁ, হুম, আমি আপনার মনে করেন যে আলি এক্সপ্রেসের একটা হেডফোনের ভিডিও ওখান থেকে নিলে তো ওরা কপিরাইট ইস্যু করবে। তো আমি যদি আমার নিজের থেকে একটা হেডফোনের ভিডিও তৈরি করে দিই তাহলে আমি এগুলো আমরা কোথা থেকে তৈরি করে দেবো আর কোথা থেকে আচ্ছা। ফ্রি ভিডিও নেব? আপনি এই কি লিংক ভিডিওগুলা, আমাকে দিতে পারবেন? আচ্ছা এই ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন হচ্ছে আপনি নিজে ডিরেক্টলি তৈরি করতে পারেন, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনি যদি চান তাহলে পিক্সাভে থেকে তৈরি করতে পারেন, তারপর হচ্ছে ক্যানভা থেকে তৈরি করতে পারেন। তারপরেও আপনার যেহেতু মানে অলরেডি যদি এরকম থাকে যে আমি তৈরি করা আছে এরকম ভিডিও নিয়ে কাজ করতে চাই, জি, তাহলে ওইটা আমি একটু দেখে তারপর আপনাকে জানাচ্ছি। অবশ্যই জানাবেন। আর আমি আপনার ফেসবুক আপনার মেসেঞ্জারে আমি নক দিয়ে রাখছি আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে। এটা কি তাহলে রিটার্গেটিং হলো? কোনটা? এটা? হ্যাঁ এটা হচ্ছে রিটার্গেটিং। এখন যেটা দেখালাম এটা হচ্ছে রিটার্গেটিং। সেক্ষেত্রে তো আমাদের ওয়েবসাইটের যে আমাদের কি বলে এটাকে ভুলে গেলাম, ওয়েবসাইটে যে আমাদের হচ্ছে ইয়া ছিল, ডাটাগুলো ছিল, সেটা পিক্সেল ছিল। পিক্সেল গুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিক্সেল দিয়েও করতে পারেন। এখন যারা মনে করেন এফ কমার্স নিয়ে কাজ করবে, এফ কমার্স হলে তো ওর তো ওয়েবসাইট থাকবে না, ও কিভাবে করবে? ও এইভাবে করবে। ই কমার্স নিয়ে যারা কাজ করবে ওরা হচ্ছে ডিরেক্ট পিক্সেল থেকে নিতে পারবে। দুটো ডাটা থাকলে দুটো নিলে তো বেটার হয় মনে হয় না? যদি ই কমার্স হয়, ই কমার্স হলে আপনার ওয়েবসাইট থেকে নিলেই হবে, কারণ ই কমার্সের কাস্টমাররা কি কাজ করতেছে, আপনার ফেসবুকে ক্লিক করে কিন্তু ও চলে যাচ্ছে আপনার ওয়েবসাইটে, ও কিন্তু আর ফেসবুকে আমি থাকবে লিংক না। করে দিচ্ছি, ডিরেক্টলি সে ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সে চলে যাচ্ছে ওয়েবসাইটে। সো তখন আপনার সব ডাটা কিন্তু ওয়েবসাইটের মধ্যেই রয়ে গেছে। সো তখন ডিরেক্টলি ওয়েবসাইট থেকে নিয়ে নিবে। আর হচ্ছে যখন এফ কমার্স তখন ডিরেক্টলি এখান থেকে নিবে। ওটা দেখাতে বললে আর একটু ভালো হতো, ক্লিয়ার হয়ে যেত। ওটা তো তাহলে ওয়েবসাইট লাগবে এবং ডেটা লাগবে, দুটাই লাগবে। ওটা হচ্ছে কি ডিরেক্টলি আপনি এখানে যেটা করবেন, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা টার্গেট করবেন, নেক্সটে চলে যাবেন। তারপর হচ্ছে এখানে দেখেন ওয়েবসাইটে যারা ভিজিটর আছে তাদেরকে ওয়েবসাইটের স্পেসিফিক পেজে
আপনি মনে করেন চাচ্ছেন হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক পেজগুলোতে কে কতবার ভিজিট করেছে ওদেরকেও করতে পারবেন। আর যারা কিনা আপনার ওয়েবসাইটে এসে মোটামুটি একটা ভালো সময় স্পেন্ড করে, আপনি যদি চান তাদেরকে টার্গেট করতে, তাহলে এখান থেকে তাদেরকে আপনি টার্গেট করে ফেলতে পারবেন। ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলেন। স্যার আমরা যে 3টা পেজ কমপ্লিট করে যেটা করলাম ওটা ফেসবুক ক্যাম্পেইন রান, ওটা আমরা শিখলাম। রাইট। আর এখন মানে প্রথমবার যখন ফেসবুক ক্যাম্পেইন করব তখন ওই সিস্টেমে, আর যখন 6 মাস থেকে 1 বছর হবে তখন এই যে রিটার্গেটিং মানে যেটা দেখালেন তখন এইভাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার, আর কারো কোনো কোশ্চেন আছে আজকের এই টোটাল আলোচনাটা নিয়ে? না স্যার বুঝতে আমার পারছি। পার্সোনাল পেজে স্যার আমাদের একটু হিসাবটা বোঝাবেন, আমি কত ডলার স্পেন্ড করলে কি পরিমাণ রিচ, লাইক বা এনগেজমেন্ট, এই হিসাবটা একটু এটা একটু। আচ্ছা, এইটার আসলে কোনো স্পেসিফিক মানে হিসাব নেই, বাট একটা বিষয় মাথায় রাখবেন, যখনই আপনি ক্যাম্পেইন রান করবেন, যেটা আমরা স্ট্যান্ডার্ড ধরি $12 থেকে $17, $12 থেকে $17 যদি আপনি স্পেন্ড করেন একটা ক্যাম্পেইনের পিছনে, তাহলে আপনি মিনিমাম অ্যাটলিস্ট হলো 1 লাখের উপর রিচ পাবেন, মিনিমাম মিনিমাম। এখন ওখান থেকে কয়টা অ্যাকচুয়াল রিচ আসবে এটা তো বলতে পারে ফেসবুক, এইটা আবার কারো কাছে ফেসবুক কখনো প্রকাশ করে না, বাট মিনিমাম আপনি দেখবেন যে এই জায়গাতে ওরা লিখিয়ে দিবে যে আপনার 1 লাখের মতো রিচ আসবে। আমরা শিওর শট যেটাকে বলি বা সেল বলি, যেটাকে আমরা যেটা আমরা পাবো, এটা আমাদেরকে যেটা পিক্সেল ইউজ করলে ডিরেক্টলি আমাকে বলে দিতে পারে 6টা 7টা কনভার্সন হবে বা হবে না। এইটার ক্ষেত্রে কি ডলারের হিসাবটা কি আপনার কাছে ক্লিয়ারলি? সেম 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 একই, যে কোনো অ্যাড রানের জন্য হিসাব একই। যেমন শিওর শট বলে দেয় তুমি এত ডলার স্পেন্ড করছো, তুমি 7টা পাবা কনভার্সন বা 8টা পাবা। এই সেম 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 ক্যাটাগরিতে আপনার 12 থেকে 17 এর বেশি লাগে না, এর বেশি প্রয়োজন হয় না। এটা ডেইলি বেসিসে? ডেইলি বেসিস, রাইট। ডেইলি বেসিসেও করতে পারেন, বাট ডেইলি বেসিসে করলে যদি আপনার $17 হয়, আপনি যদি ডেইলি $17 স্পেন্ড করেন তাহলে কিন্তু আবার অনেক হয়ে যায়। টোটাল 17, তাহলে টোটাল 17 হলে আপনি পার ডে কত স্পেন্ড করবেন ওইটা আপনাকে ভাগ করে নিতে হবে। লাইক 17 দিয়ে যদি হয় তাহলে 17 ভাগ 7, যদি 7 দিনে হয়, 10 দিনে হলে 17 ভাগ 10, তাহলে টোটালটা পেয়ে যাবেন। আর এই 17-এর উপর কিন্তু আবার 30% ভ্যাট এন্ড ট্যাক্স আসবে, এটা আবার বুঝে নিন, ওটা কিন্তু অ্যাড হবে। ঠিক আছে? এটা তো ফেসবুকের ভ্যাট এন্ড ট্যাক্স, বাট এই কার্ডেরও তো আছে একটা আলাদা করে। ওই দুইটা মিলেই ফেসবুক নে 15% আর ইয়ে নে কার্ডের 15%। কার্ডের যে 15%। ওকে, সো ডে বাই ডে ফেসবুকটা অনেক কস্টলি হয়ে যাচ্ছে। একটু কস্টলি হচ্ছে এবং এই জিনিসটা মানে আসলে ওই যে ওরা আসলে প্রথম তো আসছে হচ্ছে আপনার কমিউনিকেশন ওয়েতে, তারপর আসছে হচ্ছে এখন দিছে আমাদের হাতে ধরা। এটার মজাটা নিচ্ছে বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা, তারা হ্যাঁ, যে ওদেরকে দিয়েও কাজ করতে গেলে রিচ আর সেল সবই আসে, বাট ওর টাকাও ওরা প্রচুর নিচ্ছে। যাওয়ার ওই কি আমরা করবোটা কি? যে যেভাবে নিতে পারে। ফেসবুক নিচ্ছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা নিবে, মানে মার্কেটিং কস্ট কোনোভাবেই কম করার কোনো সুযোগ নেই। না, তবুও একটা জিনিস চিন্তা করলে দেখেন, এই খরচগুলো যদি আপনারা অফলাইনে করেন তাহলে কিন্তু ওটার কোনো নিশ্চিত আউটকাম কিন্তু নাই, বাট অনলাইনের সুবিধাটাকে একটা নিশ্চিত আউটকাম আছে, হয় আমার সেল হবে না হলে আমার এঙ্গেজমেন্ট হবে, দুইটার একটা হবে। আজকে সেল হলে হবে অথবা 10 দিন পরে হলে হবে, বাট হয় সেল হবে না হলে এঙ্গেজমেন্ট হবে। বাট এই জিনিসটা যদি অফলাইনে দেন, অফলাইনে অনেক কিছু চিন্তা করা লাগে, এভাবে দিব না ওভাবে দিব, ওভাবে করলে কেমন হবে আর এইভাবে করলে কেমন হবে। একজন বায়ারের যদি আমি এটা কাজ করি তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে তার কাছে চার্জ ধরবো এই ক্ষেত্রে? কোনটা স্যার? আপনার এই যে প্রমোশনের ক্ষেত্রে হুম, চার্জটা কিভাবে ধরবো? আপনি হচ্ছে আগে ওকে একটা প্ল্যানিং দিবেন। প্ল্যানিংটা কিরকম দিবেন, যে আমি তোমার জন্য কি কি ক্যাম্পেইন রান করব আর কয়দিন ব্যাপী করব। যদি মনে করেন লং টার্ম ব্যাপী বায়ার হয়, আর যদি শর্ট টার্ম ব্যাপী বায়ার হয় তাহলে তো আপনার চার্জ তো আপনার ফাইবারে আপনি দিয়েই রাখবেন, ওই অনুযায়ী করবেন। বাংলাদেশি টাকায় 2500 বা 3000 টাকা যেটা, সো ওইটা আপনি ওভাবে করবেন। আর যদি আপনার অফলাইন বায়ার হয় বা লং টাইমের জন্য বায়ার হয়, তাহলে হচ্ছে আগে দিবেন হচ্ছে একটা প্ল্যান, শুরুতে আপনি চার্জ দিবেন না, প্ল্যানিং, যে আমি তোমার ফেসবুকের জন্য 1 মাসে এই এই কাজগুলা করতে চাই, ওকে ফাইন, তাহলে এই এই কাজের এগেইনস্টে এরকম আসবে।
লাইক হচ্ছে প্রত্যেক ক্যাম্পেইনের জন্য আপনি 3000 করে নিতে পারেন, অ্যাটলিস্ট কম করে হলো, যেটা কিনা বাইরে করলে ওরা 5 থেকে 8000-এর মতো নেয়। সো আপনি ওটার জন্য 3000 করে নিতে পারেন। আর আগে একটা দুইটা ক্যাম্পেইন করায়া ওকে হচ্ছে কি একটু রেজাল্টটা শো করাবে, তাহলে হচ্ছে ও একটা কনফিডেন্স পাবে। নাহলে কিন্তু ও বলবে যে ও খরচই হচ্ছে, সেল হচ্ছে না। এখন আপনি তো একদিনে সেল আনতে পারবেন না, সেল আনার জন্য তো টাইম লাগবে, বাট ও কিন্তু আর ওটা আবার মানবে না। এটাই ফ্যাক্ট, এটাই সবচেয়ে বড় স্যার হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বলো হচ্ছে স্যার। আমি কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে হুম। যে নতুন যে সাইট গুলো আছে বা নতুন যে পেজ গুলো ওপেন হয়, হুম। বিজনেস পেজ যেগুলো ই কমার্স এর জন্য করে বা অন্য পারপাসে করে, তো ইন দ্যাট কেস তো কেউ মানে যতটুকু দেখলাম যে কেউ এট দ্য বিগিনিং হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে যায় না বা ওরকম এক্সপেন্স করে না। তো ফার্স্টে হচ্ছে তারা চেষ্টা করে কিছু নতুন আর কি যারা পেজ লাইকটা বাড়াতে, এঙ্গেজমেন্ট বাড়াতে, এজন্য হচ্ছে তারা অর্গানিক ওয়েতে যেটা আছে, যেমন স্যার ওই যে আমি বলেছিলাম যে একটা জব হয়েছে, আমি অলরেডি জয়েন করছি আর কি গত 15 তারিখ। এখন এই কাজই করতেছি আমি, হচ্ছে টোটাল 5টা পেজ হচ্ছে আর কি মেইনটেনেন্স এর কাজ করতেছি। ওইখানে কপিরাইট, তারপরে ওই যারা ডিজাইনার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে ডিজাইন কেমন হবে। হ্যাঁ, তো ইন দ্যাট কেস হচ্ছে স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন বাদে আমি অর্গানিক ওয়েতে যখন আমি একটা ছবি বা একটা মোশন ভিডিও পোস্ট করতেছি, ইন দ্যাট কেস ওইখানে এঙ্গেজমেন্টটা কিভাবে বাড়ানো যায়? আচ্ছা লাইক ঠিক আছে। মানে স্যার এঙ্গেজমেন্টের জন্য আবার আলাদা কিছু পোস্ট রেডি করা হয়েছে, যেমন হচ্ছে দেখা গেছে যে ট্যাগ এন্ড শেয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই যে অকেশন গুলা গেল, 21 ফেব্রুয়ারি গেল, সামনে উমেন্স ডে আছে, এই অনুযায়ী এবার প্ল্যান হচ্ছে। সো এইখানে হচ্ছে দেখা গেছে ট্যাগ এন্ড শেয়ার করে এইটা জিতে নিন ওইটা জিতে নিন এমন থাকে কিছু এঙ্গেজমেন্ট পোস্ট। মানে এগুলা ছাড়াও বা আমি মানে ওইখানে ডিসক্রিপশনের থ্রুতে বা ইমেজ এসইও করে বা কোন ওয়েতে অর্গানিক ওয়েতে আমি একটু মানে রিচ বাড়াতে পারি, এরকম কোনো ওয়ে কি আছে কিনা স্যার? আচ্ছা, এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ফেসবুক কিন্তু অলরেডি অর্গানিক রিচ কমাই দিছে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে অর্গানিক রিচ একদম দেয় না বললেই চলে। এবং আপনি একটা পেজ তৈরি করার পর প্রথম 15 দিন পর দেখবেন অর্গানিক রিচ কমতেছে, 15 দিন পর্যন্ত বাড়বে, এরপর হচ্ছে কমতে থাকবে। কেন? কারণ এরপর ফেসবুক যে আপনি পেইড ক্যাম্পেইনিং করেন। আচ্ছা, এবং তখন হচ্ছে আর আসলে পেইড ছাড়া আর কোনো ওয়ে নেই। হ্যাঁ, প্রথম 15 দিন আপনি শেয়ার করেন, যত পরিচিতদের আছে ওদের থেকে লাইক বাড়ায় নেন, আপনার অর্গানিক লাইক বেড়ে গেল। এটা কি আগে ছিল? এইটা আগে ছিল না, এটা 2022 মানে 21-এর পর থেকে আসতেছে। এটা কি জুকারবান ওই লস খার পথে ধান্দা করলেন? এটা হচ্ছে কি একটা সময় ছিল যে অর্গানিক রিচ অনেক বেশি হতো, এবং জি, এই জি। অর্গানিক রিচের কারণে কিন্তু এই যে ফেসবুকের যে ছোট ছোট ব্যবসাগুলো আছে সেগুলো সব গড়ে উঠছিল। কিন্তু যখনই দেখছে এখন ছোট ব্যবসার পরিমাণ অনেক বেড়ে গেছে, তখনই হচ্ছে ওরা এই পেড সিস্টেমটাকে ঢুকাই দিচ্ছে। এমন অনেক কিছু হয়েছে, লাইক হচ্ছে এই যে ভিডিও ভিউজ যে ক্যাম্পেইনটা, এটা সিস্টেম হচ্ছে আপনার ফেসবুকের ভিডিও ছাড়া আর কোনো ভিডিও ও প্রমোট করবে না ঠিক মতো। লাইক আপনি যদি ইউটিউবের ভিডিও দেন, ও আপনাকে দেখবেন রিচ দিচ্ছে না বা প্রমোট দিচ্ছে না। এটা কবে থেকে আসছে? এটা আসছে যেদিন থেকে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও আসছে, ওই দিন থেকে ফেসবুক হচ্ছে এই জিনিসটা নিয়ে আসছে। এই কারণে এখন ইউটিউবের ক্যাম্পেইন করতে হলে আমরা যাই হচ্ছে কি আপনার ওই যে ট্রাফিক ক্যাম্পেইনের মধ্য দিয়ে। আগে কিন্তু এখানে আমরা ইউটিউবের ক্যাম্পেইনই করতাম ভিডিও ভিউজ দিয়ে। জি, জি। সো আচ্ছা ভাইয়া, মানে মানে বর্তমানে মানুষ ইউজার বেশি ফেসবুকে না আপনার ইয়েতে ইউটিউবে? ওয়ার্ল্ডে ডেফিনেটলি হচ্ছে গিয়ে ফেসবুকে, না না ইউটিউবে। কারণ সবচেয়ে বেশি আপনার সার্চেবল ওয়েবসাইটের মধ্যে 2 নাম্বার আছে হচ্ছে ইউটিউব, আর 1 নাম্বার হচ্ছে গুগল। তাহলে স্যার হোসেন শাহরিয়ার ভাই যে কোশ্চেনটা করলো আপনাকে যে অর্গানিকলি আমরা তাহলে রিচ করতে পারছি না, মানে এটার কোনো ওয়ে নাই এখন আর? এইটার কোনো ওয়ে নেই। বাট আমি এমন অনেক এক্সাম্পল দেখতেছি স্যার রিসেন্টলি, এটা হচ্ছে যে মার্কেটিং যেটা করেন বা যে টপিক গুলো নিয়ে মানে একটা কন্টেন্ট দিলাম, কন্টেন্টে তো আমাদের কিছু টেক্সট থাকে, ইমেজও থাকে। তো আমরা যে কন্টেন্টের উপরে একদম ক্যাপশনটা লিখি, ওইখানে কিছু কিছু পেজ আমি ফলো করি যাদেরকে দেখি যে তারা অর্গানিকলি সম্পূর্ণ মানে কাজ করে, তারা 1 টাকাও মার্কেটিং খরচ করে না। ওই লেখাগুলাই হয় মানে খেলার ছলে ফান করে সমসাময়িক বিষয় নিয়ে। এইখানে এই ট্রিকি ওয়ে ছাড়া আমার মনে হয় আর কিছু করার থাকে না। ওইটা দেখে, এইটা ছাড়া আর কোনো ওয়ে নেই। এটা দেখে দেখে মানুষ একটু ইন্টারেস্ট ফিল করে, একটা লাইক দিয়ে রাখলাম, আচ্ছা ভালো লাগছে কতগুলো, কিন্তু সে বিক্রি করতেছে কিন্তু মাছ। এইটা মানে এই জিনিস দিয়ে আপনি কিছুটা অর্গানিক্যালি হেল্প পাবেন,
বাট খুব একটা বেশি যে হবে তা না, দেখবেন ও একটা সময় গিয়ে পেইড করতেই হচ্ছে ওকে। লাইক এর সবচেয়ে জলজন্ত উদাহরণ হচ্ছে নিয়ন এন্ড অন। এই যে এই এটা, আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করি, এই ছেলেটাকে তো মোটামুটি সবাই চিনেন আপনারা। এই যে এই ছেলেটা, ও যখন ফার্স্টে ভিডিও রিলিজ করতো, ওর ভিডিওগুলো কিন্তু অর্গানিক ছিল, একদম অর্গানিক। এরপর একটা সময় গিয়ে যখন প্রচুর হিট করা শুরু করলো, তখন ও পেইডে চলে গেছে। সো কিছু কিছু বিষয় থাকে, আপনার কন্টেন্টের উপরও ডিপেন্ড করে। কন্টেন্ট যদি খুব ভালো হয়, স্যার একটা সার্চ দিতে পারেন, হাওর বাউর বাংলায়। হাওর বাউন না, জি, একটু বানানটা যদি আমাকে বলেন, বাংলা লিখতে হায়কার হবে হা না? উন্তুস্ত দক্ষিণ ডরাবুতে। আচ্ছা আচ্ছা, বানানটা বাংলায় না। জি, বাংলা। বাউর পরেরটাই চল। হ্যাঁ জি, এটা জি এরকমই। হ্যাঁ ওই যে বোধহয় নিচে আসছে। হ্যাঁ 7.2K, এটা দেখতে পারেন। এরা টোটালটা হচ্ছে অর্গানিক। ওরা আচ্ছা কোনো আচ্ছা একটা টাকা পেইড প্রমোশন করে না। প্রত্যেকটা জিনিসের মধ্যে, এই ছবিটার মধ্যে ক্লিক করে দেখেন এমন কন্টেন্ট দিছে, হাসবেন স্যার। ওই হাসেরটা স্যার। আচ্ছা আচ্ছা, সেটা না, কোনটা কোনটা, এই যে এটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই এই যে টাইপের। এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে এঙ্গেজিং, এগুলো হচ্ছে এঙ্গেজিং, এই জিনিসগুলো হচ্ছে এঙ্গেজিং। কারণ এইরকম একটা কন্টেন্ট দেখলে মানুষ ডেফিনেটলি কি একটা করে কমেন্টস করে আসবে। সে কিন্তু এই যে একটু পরে আবার দেখলেন যে এই রাজহাঁসগুলো সেলের জন্য সে বলতেছে এইগুলো বিক্রি হবে, আচ্ছা আচ্ছা, এই টাইপের। বাহ, হ্যাঁ হ্যাঁ এটাও করা যায়। কিন্তু দেখেন এখানে কিন্তু লাইক কিন্তু মাত্র 27 এরকম, কিন্তু রিচ কিন্তু হচ্ছে স্যার। রিচ হচ্ছে, হ্যাঁ রিচ হচ্ছে। না হবে, ওই যে বললাম যে কন্টেন্ট যদি ভালো দেয়, কন্টেন্ট যদি একটু অ্যাট্রাকটিভ দেয়, একটু মানে আপনার কন্টেন্ট, প্রোডাক্ট, সার্ভিস, তিনটা যদি এক্স্যাক্টলি ওকে থাকে তাইলে এমনি রিচ বাড়তে থাকে। এমনি রিচ বাড়তে থাকবে। ওকে, সো আজকে একটু আপনাদের প্যারা দিব, আমি একটু কষ্ট কম নিব, যেহেতু গলার অবস্থা অলরেডি 12টা বেজে গেছে। দেখেন 1 থেকে 10 কারা কারা আছেন বলেন। আমি আসলাম স্যার, আরিফুর রহমান। Just স্যার আমি আছি। নাম্বারটা বলেন, নাম্বারটা বলেন, এই পাশের নাম্বারটা চার বলেন চার না। চার এই যে দেখছেন, তাহলে আপনার কষ্ট কম হবে। স্যার আমি আছি, রেজিনা ফারহানা 3। 5 স্যার। 7 6 আছে স্যার, ওনার ব্যাটারি ডেড। ওকে, আর কে কে আছি 1 থেকে 10? স্যার আফরিন আক্তার মোহনা আছে। অনেক নিতে আমি ভাইয়া। কত কত স্যার ভাইয়া? আমি ও সরি, আমার রেজাল্ট ইয়েটা আমি জানি না আমার। না এই যে জাস্ট পাশে দেখেন 1 থেকে 10, 1 না না, থেকে আপনি 10। নিচে আসেন। আমি ওই যে মোহাম্মদ তারিক হাসান, আচ্ছা আচ্ছা, আরো সমস্যা নিচে নেই, আমার মনে হয় সম্ভবত 21। আসতেছি, হ্যাঁ 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 আসতেছি, একটা মিনিট। শরীফুল ইসলাম তো আছে, প্রিন্স আছে আজকে, জাহিদ হাসান প্রিন্স নাই। ওকে, এইবার আসেন 11 থেকে 20, 11 থেকে 20। 11 আছে। 11 স্যার আছে, 12, 12, 16, ভাইয়া এই যে আমি 12, 19 16, 19, ভাইয়া 14, 20 ছিল, ওই যে তোর নেই, উনি মেসেজ দিয়ে গেছে। ওকে 20, আর 18, 14, 17 স্যার। 17। এই এতগুলোর মধ্যে খালি তোফায়েল অ্যাবসেন্ট কেন? তোফায়েল নাই? না তোফায়েল নাই, ওকে ঠিক আছে। এবার হচ্ছে 21 থেকে 23। 21 আছি। 21 আছি, 23 তো আছে, 23 তো হচ্ছে মাইক্রোফোনে মেবি প্রবলেম সাব্বির। আচ্ছা 22 নেই আজকে না? ওকে, সো কারণ আমি অ্যাবসেন্ট হয়েছে একটু দেখে নেন। স্যার এমডি সজীব দিয়েছিলেন, ওনার মাইক্রোফোন কিন্তু নেই। এমডি সজীব একটু নাম্বারটা বলেন। দেখতে এমডি সজীব না, দাঁড়ান। এমডি সজীব। ওই যে উপরে চলে গেছে। কোনটা স্যার? উপরে স্কুল, এই যে এখানে দাঁড়ান না, ওই যে সজীব না সাজিদ হাসান।
না সজীব, তাই তো বললো চ্যাটে। দুইটাই দেওয়া সজীব হয়েছে, সজীব দুইটাই দেওয়া সজীব হয়েছে। হ্যাঁ দুটাই দেওয়া দেওয়া হয়েছে, হয়েছে মনে হয়, দেওয়া দেওয়া হয়েছে। হয়েছে, দেওয়া হয়েছে। সজীব হাসান সজীব। সজীব, হ্যাঁ। সাদাফ না সাদাফ, ওকে, হ্যাঁ সাদাফটা দেওয়া হয়েছে। ওকে ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের কি নিয়ে আসতে হবে ভাইয়া, মনে আছে তো? হ্যাঁ জি ভাই, জি বলতেছিলাম, ওই যে আমি আপনার দেখেন মেসেঞ্জারে একটা মিস কল মেরে দিছি, অবশ্যই বলে একটু কথা বলবো। ওকে ওকে ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নেই, ওটা আমি দেখতেছি। আর নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই যে জিনিসটা করবেন, ইমেল আইডি আমি ম্যানেজ করব, বাট একটা ফোন নাম্বার এবং যে কোনো একজনের ওই আইডিটা আপনারা ইউজ করবেন না অবশ্যই, জাস্ট হচ্ছে যেহেতু ডেমো অ্যাকাউন্ট আমরা ওপেন করব, অবশ্যই ফোন নাম্বার এবং যে কোনো একজনের অবশ্যই একটা ফর্মাল ছবি উইদাউট গ্লাস, ঠিক আছে? আপনারা নেক্সট ক্লাসে নিয়ে আসবেন যে কোনো একজন, এটা আপনারা ডিসকাস করে নেন কে আনবেন, ঠিক আছে? ফোন নাম্বার, যে নাম্বারটা আপনি সচরাচর ব্যবহার করেন না কিন্তু আপনার কাছে ওপেন থাকে, আর হচ্ছে এক কপি ছবি, জাস্ট ছবিটার সফট কপিটা আপনি পাঠিয়ে দিবেন যাতে করে আমি ওই জায়গাটায় বসিয়ে দিতে পারি। ওকে, স্যার এটা কি এবং ক্লাস হবে, ইনস্টাগ্রামে এটা নাকি না 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 ইয়ের আপনার আপওয়ার্ক। আপওয়ার্ক? এবং হ্যাঁ, এবং নেক্সট ক্লাসে আপনারা বুঝবেন যে এই যে লিঙ্কডইনের যে আপনারা এত কষ্ট করে যে এন্ডোর্সমেন্ট গুলা করেছেন, কেন করেছেন, কি দরকার ছিল, এটা সবচেয়ে বড় উদাহরণ পাবেন নেক্সট ক্লাসে। ঠিক আছে? স্যার আমি একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আপনাকে স্যার ফেসবুকে রিকোয়েস্ট দিয়েছিলাম, অ্যাকসেপ্ট করেন নাই, মেসেজ দিয়েছিলাম, আপনি বলছিলেন যে আমি একটু আল্লাহ রে, ফ্রি হয়ে নক দেব। আরেকবার একটু এখনই একটা মেসেজ দিয়ে রাখেন স্যার, তাহলে আচ্ছা আমি আচ্ছা ঠিক জাস্ট আছে। নেক্সট ক্লাসে যাওয়ার আগে আমি হচ্ছে অ্যাকসেপ্ট করে দিয়ে যাচ্ছি, ঠিক জি আছে? জি, আপনার সাথে একটু কথা বলার ছিল আর কি। ভাইয়া, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যালো থ্যাংক ইউ। স্যার, স্যার হ্যাঁ স্যার, এই সামনের ক্লাসের পর থেকে তো আপনার এই ফেসবুক আইডি এগুলো কি আর থাকবে? মানে ইন্নানিল্লাহ, ফেসবুক আইডি কই যাবে? ফেসবুক আইডি থাকবে, আমার ফেসবুক আইডি আছে, কোনো না, সমস্যা নেই। বলতেছি যে মানে এটা শুধু এই এখানে না 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 ক্রিয়েটিভের না, জন্য না, এতগুলো পরেও ফেসবুক থাকবে। আইডি কে মেনটেন করবে? আমার একটাই আইডি, ওই একটা ইনশাল্লাহ থাকবে যতদিন ফেসবুক কোম্পানি রাখে। আমরা তো এখানে সর্বহারা হয়ে গেলাম, আপনি চলে যাচ্ছেন, কৃষা ম্যাম জি আলাদা হয়ে গেল, স্যার। নতুন আর একজন আসছে, এখন আমরা কার সাথে কমিউনিকেশন করবো? সমস্যা নেই, আমি তো এটা গ্রুপে আছি, আমি চলে যাচ্ছি মানে যে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন না বা একদমই কথা বলতে পারবেন না, ব্যাপারটা তা না, আমি গ্রুপে আছি, যে কোনো প্রয়োজনে আমাকে একটা নক দেন, জাস্ট মেনশন করে একটা পোস্ট দেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, সমস্যা নেই। আমাদের স্যার অবস্থা হচ্ছে আমাদের এতিমদের কয়টা মতো। কয়টা তার ক্লাস পাশে আছে থাকেন ভাই কিন্তু আমাদের, কোর্সের? আমরা নতুন হ্যাঁ পারিবারিক হ্যাঁ, মতন কিছু। আমাদের কয়টা ক্লাস আছে মানে কোর্সের আর কি? অফিসিয়ালি আছে আর একটা, আর হ্যাঁ। আপনাদের এডিশনাল যেটা লাগবে বা যে সার্ভিসটা লাগবে ওটা একটু কোয়ালিটি টিমকে ম্যানেজ করবেন, দেন ওনারা ওটা মিলে কয়টা ক্লাস দিবে এটা ওনারা বলবে। আর ওই ক্লাসগুলো আপনি কি নিতে পারবেন? না স্যার, কারণ আমি যে 28 তারিখে হচ্ছে আমার সাইন অফ, অফিসিয়ালি সাইন অফ, সো ওগুলা আমার পসিবল হবে না, বাট হচ্ছে হ্যাঁ আপনাদের ইন ফিউচারে বা যে কোনো সাপোর্ট লাগলে ইনশাল্লাহ আমি আছি, ওটা আমি দিতে পারবো। স্যার গত ক্লাসটা আমি নেট প্রবলেমের জন্য করতে পারিনি। হ্যাঁ গত ক্লাসটা আমি এখনো ভিডিওটা দিয়ে দেই নাই স্যার, আমি হয়তো ভুলে গেছিলাম, স্যার really sorry, আমি অ্যাটেন্ডেন্সটা স্যার আমার অ্যাটেন্ডেন্সটা মনে হয় দেওয়া হয়নি। এতদিন পরে বললে হবে? স্যার আমি আপনাকে মেসেঞ্জারে নক দিয়েছিলাম, বাট আপনি মেসেজটাই দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি, সমস্যা নেই সমস্যা নেই। ওকে স্যার। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।